রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরোলাম, তখন দিনের আলো নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ। সেবার বৃষ্টি হয়েছিল খুব। মাঠে ঘাটে জল থই থই করছে, পথ পিছল। সারাদিন জল হয়ে সবে একটু খান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠান্ডা শিরশিরে বাতাস দিচ্ছে পূব দিক থেকে। গায়ের মাতব্বর যতীন ঘোষাল ডেকে বলল, তাড়াতাড়ি পা চালাও হে সব, জল তো আবার এলো বলে। যতীন ঘোষাল বললে কি হবে, তাড়াতাড়ি পা চালাবার উপায় নেই কোনো। পালের উপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূর গিয়ে মাইলখানেক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি বৃষ্টিতে ভিজে বিউলির ডালের মতো হড়হড়ে হয়ে আছে। তাতে কাঁধের ওপর চৌধুরী মশাইয়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার। অনেক বয়সে মারা গেলে কি হবে? রামরাম চৌধুরী বিশাল পুরুষ ছিলেন। যদি পা হড়কায় এবং স্বর্গত চৌধুরী মশাই আমাদের কারো উপরে পড়েন, তাহলে তাকেও এ যাত্রায় চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে। আমরা দলে রয়েছি 15-16 জন মানুষ। খাটিয়ার সামনের দিকে ডাইনে বাঁয়ে কাঁধ দিয়েছেন রামরাম চৌধুরীর 2 ছেলে, ঘনরাম আর কৃষ্ণরাম। তাদের দুজনেরই বয়স হয়েছে 50-এর উপরে। কয়েক পা গিয়েই হাঁপিয়ে যাচ্ছেন। গায়ে ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে। চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন। ধনোপার্জনের ব্যাপারে রামের কোনো নীতির বালাই ছিল না। সুদের ব্যবসাতেও প্রচুর টাকা করেছিলেন। রামরাম মারা গেলেও তার ঘাতকদের স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো কারণ ঘটল না। ঘনরাম এবং কৃষ্ণরাম বৈষয়িক ব্যাপারে বাপের উপযুক্ত ছেলে। পিতৃ ব্যবসা সমান তেজে বজায় থাকবে। রামরাম চৌধুরী হঠাৎ মারা গেলেন। 74 বছর বয়স হয়েছিল বটে, কিন্তু দিব্যি স্বাস্থ্য। সপ্তাহে 2 দিন পাঁঠার মুড়ো খান। 1.5 দুধ জাল দিয়ে আধসের করে সকালে জল খাবার। একটা গোটা ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পর 20টা বড় মাপের ল্যাংড়া আম তো কোনো ব্যাপারই ছিল না। জীবনে একটা চোঁয়া ঢেঁকুরও তোলেননি। এই রকম মানুষ রামরাম 3-4 দিন আগে খেতে বসে কয়েক গ্রাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে কেমন ভাবে যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা, ঘনরামের স্ত্রী, পাশে বসে পাখা নেড়ে হাওয়া করছিলেন। শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজন বিলাসী বদমেজাজি লোক, কি ত্রুটি হলো কে জানে। নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া, সর্ষে বেগুন, পোস্তর বড়া এইসব করেছেন। রান্না খারাপ হলে সারাদিন এর জের চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞাসা করলেন, রান্না কি ভালো হয়নি বাবা? উত্তর না দিয়ে রামরাম গিলাসে জল দিয়ে পাতের উপরই হাত ধুয়ে ফেলে শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন, ঘনা আর কেষ্টুকে আমার ঘরে আসতে বলো দেখি। এসব ঘটনা আজ সকাল থেকে ঘনরাম আর কৃষ্ণরামের মুখেই শুনেছি। ঘনরাম খিড়কির পুকুরের ছিপ পেলে বসেছিলেন। কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনের মোকদ্দমার
সাক্ষীদের তালিম দিচ্ছিলেন। বাপের তলব আদালতের সমনের চেয়েও ভয়ানক। দুই ছেলে ধড়মড় করে উঠে ভেতর বাড়িতে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসেন না রামরাম। দুই ছেলে গিয়ে দেখলেন বাবা বিছানায় শুয়ে। ঘনরাম বললেন, কি হয়েছে বাবা? এখানে এসে বসো দুজনে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? আমার যেখানে যা আছে তোরা সব বুঝে নে, বুঝলি? আমার আর বেশি সময় বাকি নেই। সে আবার কি কথা? শরীর কি অসুখ বলে মনে হচ্ছে? বলো তো, কালীগতি কবিরাজকে একটা খবর দিই। না না, থাম। এই কবিরাজ ডাকবার ব্যাপার নয়। আমি টের পেয়েছি আমার ডাক এসেছে। দুপুরবেলা খেতে বসে আমার মুখে ভাত তেতো লাগলো। ভাত তেতো লাগলো? তাতে কি? রান্না পড়ে গিয়েছিল বোধহয়। আর না না, সেরকম তেতো না। এ অন্যরকম তেতো ভাব। মানুষ মরবার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে। তোরা সব বুঝে নে, আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবি না। আমি সব চুলচেরা ভাগ করে দিয়ে গেলাম। উইল রেজিস্ট্রি করা আছে। ওই দেয়াল আলমারি খুলে এই মোটা মোটা লম্বা খামটা নিয়ে আয় দেখি। মোটামুটি এই হচ্ছে ঘটনা। ছেলেরা বিষয়টা আমল দেয়নি। 3 দিন পর আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে কমলা ডাকতে গিয়ে আবিষ্কার করলেন রামরাম ঘুমের মধ্যেই কখন পরপারে রওনা হয়েছেন। সত্যি বলতে কি, লোক দেখানো শোক কিছুটা করতে হলেও রামরামের মৃত্যুতে কেউ খুব একটা ব্যথিত হয়নি। ছেলেরা 50 পার করেও সম্পত্তির পুরো কর্তৃত্ব হাতে পাচ্ছিলেন না। পৌর বয়সে বাপের অধীনে থাকা বড় কষ্টের। পুত্রবধূরাও শ্বশুরের বিখ্যাত মেজাজ ও সময় অসময়ে নানা উদ্ভট ফরমায়েশ খাটা থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। রাত 12টার সময় হয়তো জেলেরা মাছ ধরে ফেরার পথে সবচেয়ে বড় ইলিশখানা নামিয়ে দিয়ে গেল। তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। রামরাম ইলিশ হাতে ডাকাডাকি করে 2 পুত্রবধূকে ডেকে তুললেন। তারা ঘুম জড়িত চোখে ক্লান্ত শরীরে বেরিয়ে এসে বলল, কি বলছেন বাবা? এই দেখো, এই কানাই জেলে কত বড় মাছ দিয়ে গেছে। রাত্রিরে রান্না করে খেয়ে না ফেললে এই গরমে পচে যাবে। যাও দেখি, উনুনে আঁচ দাও দেখি। আর ছোট বৌমা, মশলা বেটে ফেলো। মাছটা কিছুক্ষণ পড়ে থাক, বুঝলে? একেবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না, একটু সময় গেলে স্বাদ হয়। যাও যাও যাও। আর এই জ্বালা থেকে পাটনাই ওই বালাম চাল সে বের করে নিয়ে এসো। আর খোকাদের এখন ডেকে কাজ নেই। হ্যাঁ, ওই রান্না হয়ে গেলে ওরা উঠে খাবে এখন। সময় যায়, উনুন ধরে গেল, মশলা বাটা হয়ে গিয়েছে। 2 বউ গালে হাত দিয়ে বসে আছেন রান্না করে। গরম পায়ে টানা বারান্দায় পায়চারি করছেন রামরাম। মাঝে মাঝে এসে মাস্টার পেটে আঙুলে চাপ দিয়ে পরীক্ষা করছেন। 2 বউ আশায় আশায় তাকাচ্ছেন শ্বশুরের দিকে। রামরাম মাথা নেড়ে বললেন, আরো একটি বসবে। আবার পায়চারি, আবার অপেক্ষা। রাত 3টে হয়তো হুকুম হলো রান্না শুরুর। কাজে ঠিক সময়ে গেছেন রামরাম। আরো আগে গেলেও কেউ দুঃখ করত না। দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো, কিন্তু বেলা 9টা থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অবধি। একটু করে থামে, সবাই মিলে বেরুবার উদ্যোগ করি, আবার ঝুপঝাপ করে শুরু হয়।
যতীন ঘোষাল বললে, আকাশের গতি তো ভালো না চৌধুরী মশাই, আবার বৃষ্টি আরম্ভ হলো, বিপদ দেখছি। হ্যাঁ, কি আর করা যাবে, গিয়ে তো পৌঁছোই। ঘনরাম উত্তর দিলেন। কৃষ্ণরাম বললেন, সেখানে কোনো ছাউনি টাউনি কিছু নেই? জল এলে মাথা বাঁচানো যাবে তো? আহা, সে রয়েছে, কিন্তু সেটা তো বড় কথা নয়। আমরা না হয় বৃষ্টিতে না হয় ভিজলাম, কিন্তু জল এলে তো আর দাহ করা যাবে না। সারা রাত বসে থাকলে মৃতদেহ বাসি হয়ে যাবে, বিপদ হলো দেখছি। কৃষ্ণরাম বললেন, একটু পা চালিয়ে চলো সবাই। গ্রামের ধার দিয়েই নদী। শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল দেড়ে গিয়ে তবে। সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে গেল, কেউ কোথাও নেই। কাছে দূরে অপার্থিব স্বরে শেয়াল ডাকছে। মেঘ থমকে আছে সারাটা আকাশ ভরে। আমার তখন যদিও 17-18 বছর বয়স, কিন্তু শ্মশান সেই নিয়ে বোধহয় 15-20 বার যাতায়াত হয়ে গিয়েছে। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলেই মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো। আজ এখানে যেন একটা খারাপ কিছু ঘটবে, একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাবো। শ্মশান বন্ধুদের জন্যে একটা চালা ঘর বাঁধা আছে, তার নিচে মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করার কাঠ কিনতে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির 4 জন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে আনছিল। ঘনরাম আর কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন। যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন। এই ছেলেরা, আর বসে কেন বাবা, চটপট একটা লম্বা গর্ত খুঁড়ে কাঠ সাজিয়ে ফেলো। ভালোই ভালোই কাজটা হয়ে গেলে বাঁচি, আর বিশ্রাম করতে হবে না বাবা। দেখছো না আকাশের অবস্থা? নিঃশব্দে কাজ হতে লাগলো। কেবল পুরুত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার 3য় অধ্যায়ের পাঠ শোনা যাচ্ছে, আর হুঁকোর সুর সুর শব্দ। আমরা কজন ক্লান্ত হয়ে চালাঘরের আড়ালে তামাক খেতে গেছি। আমাদেরই বন্ধু হরেন, সে তামাক খায় না, একা চিতা সাজাচ্ছে। চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে, যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুলকি উড়ে এসে না পড়ে। আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা, কে 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 রে ওখানে, কে রে ওখানে? আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন। ঘনরাম তার স্বভাব সিদ্ধ ভারী গলায় হেঁকে বললেন, আরে কি হয়েছে হরেন? কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল। বিরাট প্রান্তরের অন্ধকার, তাতে আর কতটুকু দূর হয়। লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশে ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে রে হরেন? আরে ওই ঝোপের মধ্যে কে দাঁড়িয়ে ছিল, স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম। আমি চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওইদিকে পালিয়ে গেল। শুনেই আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি হই হই করে একটা লাঠি হাতে ঝোপটার উপর বেশ কয়েক ঘা বসিয়ে দিল। একটা ব্যাঙও বেরোলো না সেখান থেকে। আমরা বললাম, আরে কোথায় কি রে? হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীতু নয়। দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। সে বললে, না ভাই, তোমরা বললে তো হবে না, এই পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। একেবারে গা ঘেঁষে ওই জলা জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। আচ্ছা আচ্ছা, থাক থাক, এই এখন কাজ শুরু করে দাও। এই বাবু,
তোমরা বাপু বিদ ঘুটে লোক, হ্যাঁ? এই অসময়ে তোমাদের চাগিয়ে উঠলো, হ্যাঁ? বন্ধুকে একলা ফেলে যাওয়ার কি দরকার ছিল? এত গোলমালেও একমাত্র ভবেশ ভট্টাচ গীতা পাঠ থামাননি। শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছেন। ঘনরাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যতীন ঘোষাল রাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধারতেন। ছেলেদের সুনজরে থাকলে সেটা মাপ হয়ে যেতে পারে এই আশায় ক্রমাগত বলে চলেছেন। সেই থেকে বৃষ্টি আটকে আছে গো। আরে হবে না কেন? কত বড় একটা পুণ্যবান মানুষ, হ্যাঁ? তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন? আহা হা হা হা, গ্রাম একেবারে অন্ধকার হয়ে গেল গো। অমন মানুষ আর হবে না। আবার সব চুপচাপ। নলখাগড়ার বনে একটা শেয়াল ডেকে উঠল। জোলো হাওয়ায় শীত শীত করছে। চৌধুরী ভাইদের ভুরুক ভুরুক হুঁকোর শব্দ শোনা যাচ্ছে। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্টহাসির আওয়াজ জেগে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানসী উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ সুখটির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানের শ্রাবণ রাত্রির একাকিত্বকে ওই অপার্থিব হাসি যেন আরো প্রেতায়িত করে তুলল। ভয়ে সবার মুখ পাংশু হয়ে গেছে, কারো মুখে কথা নেই। চিতা থেকে কাঠের গাঁট ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধি লোক। সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, আরে এগিয়ে দেখো না, কি ব্যাপার? ভয় কি? না হয় আমিও যাচ্ছি, লণ্ঠন নাও। না না, ভয়ের কি আছে? তবে রাত্রিরে অমন আওয়াজ শুনে বুঝলেন কি না? ঈশ্বর বাগচি লজ্জা পেয়ে বলল। লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসির শব্দ এসেছিল সেই দিকেই এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে উঠল, এই কি তুমি কে? তুমি কে? সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান জলকাদার ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ানো, গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, শীর্ণ দেহ। খালি গায়ে কেবলমাত্র একটা অধবাস পরে সে স্থির হয়ে দাঁড়িয়ে তাহ কাজ দেখছে। কোনো সন্দেহ নেই যে এই লোকটাই হেসে উঠেছিল। ঈশ্বর বাগচি বলল, এই তুমি তুমি এখানে কি করছো? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বললেন, আর ওই জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে? আর কে ওটা? আর টেনে দিকে বার করে আনো না। লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো। সে কোনো কথা বলছে না। হরেন বলল, আরে এই লোকটাই তখন ঝোপের মধ্যে ছিল নিশ্চয়। বেটা মহাপাজি। অত করে ডাকাডাকি করা হলো, তা কোনো সারা শব্দ নেই। আরে পাগল টাগল বোধ হয়, চোখের দৃষ্টি দেখছো না? যতীন ঘোষাল বললেন। লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল, এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম,
উপরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনরাম বললেন, আরে তুমি শ্রীপদ না? কৃষ্ণরামেরও ভ্রু কুঁচকে গেল। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল, চিতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে। আমি বলে দিলাম, এ বংশে বাতি দিতে কেউ থাকবে না। চিতার আলো ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়বে তোমাদের বংশে। সেই জনহীন শ্মশানে জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদর কথাগুলো ভয়ানক গুরুত্ব বহন করে আনলো। ঘনরাম রাশভারী লোক, কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করার মানুষ তিনি নন। তিনি বললেন, যা ভাগ পাগলা কোথাকার। এই যতীন, তোমরা এটাকে ভাগাতে পারছো না? যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা দেহধারী প্রেতের মতো। কোমরে কেবল একটা ন্যাকড়া জড়ানো, তার গায়ে আগুনের আভা চমকে চমকে উঠছে। নিতান্ত অকিঞ্চন একটা উন্মাদ। কিন্তু যতীন ঘোষাল বোধহয় ভাবছিলেন যে গত বছরও এই মানুষটা গ্রামের সম্পন্ন চাষি গৃহস্থ ছিল। রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানি মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে। সর্বশান্ত হওয়ার পরেও শ্রীপদর তেজ কমল না। শুধু ভিটেটুকু আর বিঘে 2 খাস জমি সম্বল করে লোকটা সমান দম্ভে মাথা উঁচু করে বেড়াতে লাগলো। রামরাম চৌধুরীর এটা একেবারেই ভালো লাগলো না। যার পেছনে লাগা হয়েছে তাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে না দিতে পারলে আর সুখ কি? যে সব বিষয়ে হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর জেতার আরাম কোথায়? এর মধ্যে পথে একদিন রাম আর শ্রীপদর বেদম ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিল, জান চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি। আরো 4 বিঘে রায়বাবুদের কাছ থেকে পত্র নিয়ে নিলে ভাতে মরবো না। আপনার যা করবার আছে করে নিয়েছেন, আর আপনাকে ভয় পাই না। আপনার চালের নিচেও থাকি না, বুঝলেন? নিজের বাড়িতে বসে শাক ভাত খাই। আমার নিজের ঘরে আমিই কর্তা। রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারোর সঙ্গে বাড়াবাড়ি করা রামরামের স্বভাব নয়। সেদিনের মতো ঘটনাটা ওখানেই মিটে গেল। সপ্তাহখানেক বাদে শ্রীপদর বাড়িতে আগুন লাগলো। শ্রীপদ সে সময় হাটে গিয়েছিল। সে ফেরার আগেই 1 ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদ উঠোনের জামরুল গাছটার নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে, বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল কয়েকটা হাত পোড়া খুঁটি দাঁড়িয়ে তখনও ধোঁয়াচ্ছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে বলল, কিছু কিছু বেঁচেছে? না, খাটের তলায় টিনের তুরঙ্গে সেই যে রেখেছিলাম। জানি না, বোধহয় গলে গিয়েছি। তারপর শ্রীপদর বউ কেমন যেন চমকে উঠে
সম্বিত ফিরে পাওয়ার মতো করে চারিদিকে তাকালো, যেন সে এতক্ষণে টের পেল তার স্বামী এসে সামনে দাঁড়িয়েছে। কোনো বিশেষ একদিকে না তাকিয়ে তার বউ বিহ্বল গলায় বলল, কি আগুন, কি আগুন! হুস হুস করে জ্বলছে, হুস হুস করে জ্বলছে একেবারে। শ্রীপদর বউ পাগল হয়ে গেল। টিনের তোরঙ্গে তার স্বাদের কিছু সামান্য গয়না রাখা ছিল। তার মতো অবস্থার মানুষের এতেই যথেষ্ট শোক হতে পারে। তার উপর চোখের সামনে সে নিজেদের বসত বাড়ি পুড়ে জ্বলে যেতে দেখেছে। সে ধাক্কাও সামলানো কঠিন। শ্রীপদ থাকলে তার কি হতো বলা যায় না। এরপরের কিছুদিন শ্রীপদর বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকত। কখনো কখনো বলতো, বড় আগুন, হুস হুস করে জ্বলছে, হুস হুস করে জ্বলছে। তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাপের বাড়ি থেকে আর ভালো হয়ে ফেরেনি শ্রীপদর বউ। কিছুদিন পরে খবর পাওয়া গেল সে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মরেছে। শ্রীবৎস ও চিন্তার গল্পটা একেবারে অলীক নয়। মানুষের দুঃসময় পড়লে ভাগ্য দেবতা তাকে অবনতির শেষ ধাপ অবধি না নিয়ে গিয়ে স্বস্তি পান না। বিপদ একবার ঘটতে শুরু করলে পর পর ঘটতে থাকে। বউ মারা যাওয়ার মাস 2 পরে শ্রীপদ খবর পেল কলেরার মড়কে পুরো মামার বাড়ির পরিবারের সঙ্গে তার ছেলেও মারা গিয়েছে। যে শ্রীপদ কয়েক মাস আগে একজন হাসি খুশি ফুর্তিবাজ মানুষ ছিল, দিনে চাষ ও রাতে শখের যাত্রা দলে গান গাইত, যে লোকটার গোয়ালে গরু, খেতে ধান, বাড়িতে নম্র বউ আর ফুলের মতো শিশু ছিল, সে মানুষটা ভাগ্যের আশ্চর্য বিপর্যয়ে একটা মরা গাছের মতো একেবারে শুকিয়ে গেল। তার বউ এবং ছেলের মারা যাওয়ার ব্যাপারে অবশ্য রামের কোনো হাত ছিল না, থাকলেও তা পরোক্ষ। কিন্তু মনে মনে শ্রীপদ ঠিক করল রাম চৌধুরী সমস্ত কিছুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। শ্রীপদ আর উঠল না, মাঠেও গেল না, কেমন খ্যাপা মতো হয়ে গেল। সারাদিন নদীর ধারে বসে বিড়বিড় করে কি বলে, এর ওর বাড়ি খেতে চায়। পাড়া গায়ে তখন ভাত জিনিসটার অভাব ছিল না। শ্রীপদকে সবাই ভালোবাসত, খেতে দিত। ক্রমে তার জমি হাতছাড়া হয়ে গেল, হাল গরু অন্য লোকে নিয়ে গেল। এখন শ্রীপদ গ্রামের একজন চিহ্নিত পাগল। সবাই দয়া করে খেতেও দেয়, কিন্তু সময় যাবার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে গ্রামের লোকের বেদনার বোধ কমে গিয়েছে। এটাই নিয়ম, মানুষ এই রকমই হয়। ভোলেনি শুধু শ্রীপদ, আজকের ব্যাপারেই সেটা বোঝা গেল। তার অব্যবস্থিত মনের অসংলগ্নতার মধ্যেও কোথাও সেই হাহাকারের সুরটুকু অনবরত বেজে চলেছে। হঠাৎ ঘনরামের উত্তরাধিকার সূত্রে পাওয়া রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় তিনি হেঁকে বললেন, এই সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যতীন? আমার পিতার পারত্রিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তার সামনে এই পাগলটা যা তা কথা বলছে। ছেলেদের বলো না ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। যতীন ঘনরামের বিরূপতা কোনো কারণেই অর্জন করতে চান না। তাছাড়া তিনি বোধহয় ভাবলেন এই লোকটা এখন পাগল। এককালে আলাপ ছিল বটে, কিন্তু এখন আর ওর কোনো জ্ঞানগম্যই নেই।
এখন ওকে ধাক্কা দিলে চক্ষু লজ্জায় বাঁধে না। যতীন ঘোষাল মুখে এই 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 হাট 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 হাট। একটা শব্দ করে শ্রীপদর দিকে তেড়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীপদ খবরদার, খবরদার বলে হুঙ্কার দিয়ে উঠল। হঠাৎ দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখা। যতীন ঘোষাল থতমত খেয়ে থেমে গেলেন। শ্রীপদ ক্ষিপ্ত গলায় বলল, ওরে বড় লোকের পচাটা কুত্তা, আমাকে আর তোরা কেউ ধরতে পারবি নে। তারপর বাপ মরেছে তাই কি? এই তো সবে শুরু, তোর বংশ লোপ পাবে। যতীন ঘোষাল সাহস সংগ্রহ করে আবার এগোনোর আগেই শ্রীপদ ঘুরে দাঁড়িয়ে সোজা নদীর দিকে দৌড়ে গেল। পাড়ের কাছে এক মুহূর্ত থমকে দাঁড়িয়েই লাফিয়ে পড়ল জলে। বর্ষার খরস্রোতা নদী কোথায় ভেসে গেল শ্রীপদ কে জানে। এত তাড়াতাড়ি ঘটে গেল ব্যাপারটা যে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার আগে কেউ বুঝতেই পারল না কি হয়েছে। ঈশ্বর বাগচি বলল, আরে আরে শ্রীপদদা তো সাঁতার জানতো না, মরে যাবে যে। কেউই অবশ্য এগুলো না শ্রীপদর কি হলো দেখতে। যা স্রোত, যে সাঁতার জানে না সে পড়ার সঙ্গে সঙ্গেই কোথায় ভেসে গেছে তার ঠিক কি। এছাড়া শ্রীপদর মতো হতভাগ্য আর বেঁচেই বা কি করবে, এমন ভাবনাও হয়তো কারো কারো মনে কাজ করে থাকবে। ঘনরাম কেবল একবার বললেন, কেন সাঁতার জানে নিশ্চয়ই, নইলে আর ঝাঁপ দিতে সাহস হতো না। আর কোনো বিভ্রাটের সৃষ্টি না হয়েই কাজ মিটে গেল। বৃষ্টি পড়ি পড়ি করেও আটকে রইল। নদী থেকে মাটির কলসি করে জল এনে আমরা চিতা ভালো করে নিভিয়ে দিলাম। ভবেশ ভজ্জাজ জল ঢালার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ঠান্ডা হন চৌধুরী মশাই, ঠান্ডা হন। পিছন ফিরে মাটির কলসিতে শাবলের বাড়ি মেরে ভেঙে দিলেন ঘনরাম। এবার ফেরার পালা। কলসি ভাঙার পর আর পিছনে তাকাতে নেই। গ্রামের দিকে হাঁটতে শুরু করার সময় আকাশ ভেঙে বৃষ্টি নামলো। গ্রামের লোক আমরা কেউই ভিজতে ভয় পাই না। ঘনরাম আর কৃষ্ণরামের জন্য দুটো ছাতা এসেছিল। ভবেশ পুরুত তার তলায় ঢুকে গেলেন। আমরা ভিজতে ভিজতে চললাম। এবার আর লণ্ঠন জ্বলছে না জলের জন্য। মাঝে মাঝে বিদ্যুতের চমকে পথ দেখে নিচ্ছি। জনপ্রাণী নেই কোথাও। শেয়ালগুলোও বোধ হয় ভেজবার ভয়ে গর্তে ঢুকে বসে আছে। অনেকটা চলে এসেছি, প্রায় আধ মাইল হবে। হঠাৎ যতীন ঘোষাল যেন কেমন ভয়ার্ত গলায় বললেন, কি হলো ওখানে? তার দৃষ্টি অনুসরণ করে পিছন ফিরে তাকিয়ে দেখি এই ভয়ানক বৃষ্টির মধ্যে রাম চৌধুরীর নিভিয়ে দেওয়া চিতা আবার দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমাদের মাথার উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা স্থানুর মতো দাঁড়িয়ে হাঁ করে দেখছি ওই অলৌকিক দৃশ্য। যেভাবে আমরা আগুন নিভিয়ে দিয়ে এসেছি তাতে তার জ্বলে ওঠার সম্ভাবনা খুবই কম। আর এই প্রবল বর্ষণের ভেতর আগুন জ্বলছেই বা কি উপায়? আমাদের গা বেয়ে জল পড়ছে। এত ভিজে গিয়েছি যে শুকোতে 1 সপ্তাহ লাগবে মনে হচ্ছে। কতক্ষণ ভাবে দাঁড়িয়ে থাকতাম জানি না। একসময় ভট্টাচার্য বললেন, কৃষ্ণরাম, চলো চলো চলো, এ সময় পথে দেরি করতে নেই, ঈশ্বরের নাম নাও হে।
ঈশ্বর পরম কারুণিক। চৌধুরী বাড়ি পৌঁছে সবাই নিম পাতা দাঁতে কেটে লোহা ছুঁয়ে শুদ্ধ হলাম। এত রাতে এই বৃষ্টিতে আর কেউ বাড়ি গেল না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানা গল্প হতে লাগলো। ভেতর বাড়ি থেকে শ্মশান বন্ধুদের জন্য গৃহিণীরা আলাদা আলাদা কাঁসার জামবাটিতে ঘন দুধ, মর্তমান কলা, আখের গুড় আর চিড়ে পাঠিয়ে দিলেন ফলার করবার জন্যে। ঘনরাম কিছু পরে বৈঠকখানায় এসে বসলেন। তার মুখ গম্ভীর। যতীন ঘোষাল কয়েকবার সময়োচিত কি সব কথা বলতে গিয়ে তেমন সাড়া না পেয়ে দমে গিয়েছেন। ঘনরাম কেবল মাঝে মাঝে বলছেন, বাবা চিতা আখের জ্বলে উঠলো কেন পণ্ডিত মশাই, কিছু বলতে পারেন? ঈশ্বরকে ডাকো বাবা, ঈশ্বরকে ডাকো, কোনো প্রশ্ন করো না, তাকে বিশ্বাস করো। ভবেশ ভট্টাচার্য উত্তর দিলেন। কিছুদিন কেটে গেল। দুই ভাই বিষয় সম্পত্তির কাজ নিজেদের হাতে নিয়েছেন। দুজনে খুব ভাব, সম্পত্তি ভাগ করার প্রশ্ন ওঠেনি। তাছাড়া ঘনরাম অপুত্রক। তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার অংশ কৃষ্ণরামের ওপর বর্তাবে। কৃষ্ণরামের একটি মাত্র ছেলে শিবরাম, সে বর্তমানে কলকাতায় থেকে কলেজে পড়ে। পিতার মৃত্যুদিনের ঘটনা আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে। এ কাহিনীর কিছু কিছু ঘটনা পরে আমি লোকের মুখে শুনেছি, কারণ চৌধুরী বাড়ির ভেতরে কি ঘটছে তা বাইরে থেকে আমার জানা সম্ভব নয়। তবে একটা কথা ভুলে যাওয়ার আগেই বলে রাখি, রামের মৃত্যুর দুদিন পরে গ্রাম থেকে 5 মাইল দূরে নদীর উজানে হাবিবপুরের বাঁকে শ্রীপদর মৃতদেহ ভেসে উঠেছিল। একদিন সন্ধেবেলায়, তখন কাছারির আমলাদের ছুটি হয়ে গিয়েছে। ঘনরাম নিচে রয়েছেন, কাগজপত্র গুছিয়ে রেখে এখনই উপরে আসবেন। কৃষ্ণরাম দোতলার বারান্দায় কুশাসন পেতে আহ্নিকের উদ্যোগ করছেন। হঠাৎ নিচের থেকে দাদার ক্রুদ্ধ গলা শুনতে পেলেন। ঘনরাম যেন রেগে গিয়ে কাকে বলছেন, না 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 না, যাও যাও, এখান থেকে যাও। তখনও আহ্নিক শুরু করেননি। একটু অবাক হয়ে পায়ে পায়ে নিচে নেমে এলেন কৃষ্ণরাম। দেখলেন একতলা টানা বারান্দায় একটা মোটা থামের পাশে অন্ধকারের মধ্যে ঘনরাম দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ পাংশু। আশেপাশে আর কেউ নেই। বিকেল 5টা, 5:30টার কাছাকাছি কাছারি শেষ হওয়ার পর এই সময়টা চাকর বাকরদেরও একটু ছুটি থাকে। তারা বাগানের শেষে নিজেদের ঘরে বসে হয়তো তামাক খাচ্ছে। তাহলে কাকে বকছেন ঘনরাম? কি হয়েছে দাদা? ঘনরাম প্রথমে কোনো উত্তর দিলেন না। কৃষ্ণরাম বললেন, চলো চলো, উপরে চলো, উপরে চলো। দাদার হাত ধরে উপরে আনার সময় কৃষ্ণরাম লক্ষ্য করলেন দাদার শরীর কেঁপে কেঁপে উঠছে। ঘরে এনে দাদাকে বসিয়ে কৃষ্ণরাম বললেন, বসো বসো বসো, এখানে বিছানায় বসো দেখি। কি ব্যাপার, চেঁচালে কেন? কি বলি বলো দেখি? ওই শ্রীপদকে দেখলাম। সে কি কথা? শ্রীপদ কোথায়? ও কাচারি শেষ করে উপরে আসছি, একতলার বারান্দায় উঠতেই একটা থামের পেছন থেকে বেরিয়ে এলো। সেই চেহারা, বুঝলি? সেদিন যেদিন দেখেছিলাম সেই রকম। কিন্তু তা কি করে হবে দাদা? আমাদের সামনেই তো পরে দেহ ভেসে উঠেছিল, সে খবর তো তুমি জানো। তুমি আলো আধারিতে ভুল দেখেছো দাদা। না না না, আমি ঠিকই দেখেছি। ও শ্রীপদ আমার সঙ্গে কথাও বলল। কথা বলল? কি কথা? সেদিনের মতো আঙুল তুলে আমাকে বললে, চৌধুরী মশাই, চৌধুরী মশাই মনে আছে তো? কেষ্ট,
তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে নে, কিছুদিন বাড়িতে রাখ, বুঝলি? লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায়। বাড়ির ছেলে বাড়িতে এসে থাকুক। বাবার জরুরি তার পেয়ে শিবরাম বাড়ি এলো। সে আধুনিক ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। তবু বাবা যেটার সঙ্গে তর্ক না করে মাসখানেক দেশের বাড়িতে রয়ে গেল। আঘাতটা এলো অন্য দিক দিয়ে। শিবরাম বাড়ি আসার 7-8 দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগলো। মূল বাড়ি পাকা। আগুনের আঁচে কিছু ক্ষতি হলেও বড় রকমের বিপর্যয় কিছু হলো না। কিন্তু উঠোনের 10-12টা ধানের গোলা পুড়ে একদম ছাই হয়ে গেল। সব মিলিয়ে প্রায় 400 মণ ধান। পাড়া গায়ে দমকল থাকে না। আগুন দেখে আমরাই দৌড়ে গেলাম। সমস্ত গ্রাম ভেঙে পড়ল। পিছনের দিঘি থেকে বালতি বালতি জল নিয়ে ছুঁড়ে দেওয়া হতে লাগলো অগ্নিকুণ্ডের ভেতরে। কিন্তু আগুন ততক্ষণে বেশ ভালো রকম ধরে উঠেছে। 2-1 বালতি জলে কিচ্ছু হবার নয়। লম্বা লাইন করে দাঁড়িয়ে আমরা জলের বালতি হাতে হাতে আগুনের কাছে পৌঁছে দিচ্ছিলাম। আমার পাশে ছিল হরেন। সে বললে, একটা ব্যাপার কিন্তু অদ্ভুত, বুঝলি তারানাথ? কি বলতো? সবগুলো গোলায় একসঙ্গে আগুন ধরলো কিভাবে? আরে একেবারে গায়ে গায়ে তো দাঁড়িয়ে নেই। আশ্চর্য! এ যেন মনে হচ্ছে কেউ নুড়ো হাতে সবগুলোতে আগুন দিয়ে বেরিয়েছে। হ্যাঁ তারানাথ, এই চাকরগুলোর ভেতরে কেউ করেনি তো? যা, তা কেন করবে? আরে কোনো কারণে হয়তো মালিকের উপর রাগ আছে। না রে না, এরা সবাই পুরনো আর বিশ্বাসী লোক। দেখছিস না, মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই সার দিয়ে বসে কাঁদছে। এরা কেউ নয়। তাহলে জানি না রে ঠিক। ধন্য ঘনরামের স্থৈর্য। চুপ করে দাঁড়িয়ে তিনি আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন। তার মুখ দেখে এমনকি যতীন ঘোষালও কোনো সমবেদনার কথা বলতে সাহস করল না। আগুন যখন প্রায় নিভে এসেছে, ঘনরাম ভৃত্যদের মধ্যে কাউকে হাঁক দিয়ে বললেন, এই কে আছিস? বাড়ি থেকে গোটা কতক সুপুরি নিয়ে আয় তো। সুপুরি কি হবে চৌধুরী মশাই? যতীন ঘোষাল ভয়ে ভয়ে বললেন। ঘনরাম উত্তর দিলেন না। কে একজন কাগজের ঠোঙায় সুপুরি নিয়ে এলো। ঠোঙা হাতে ঘনরাম ঘুরে ঘুরে প্রত্যেক নিভে আসা অগ্নিকুণ্ডে 2-1খানা করে সুপুরি ছুঁড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন, এইসব কি হচ্ছে দাদা? আগুনকে দিচ্ছি রে ভাই, সবই তো খেলো, এবার একটু মুখ শুদ্ধি করুক। কৃষ্ণরাম হাত ধরে দাদাকে ভেতরে নিয়ে গেলেন। এরপর ঘনরাম জেদ ধরলেন শিবরামের বিয়ে দেবেন। দাদার জেদ দেখে বিপন্ন হয়ে কৃষ্ণরাম বললেন, কিন্তু দাদা, শিবু যে এখনো পড়ছে, এ সময় বিয়ে দিলে ওর পড়াশুনো আর হবে না। বোকামি করিস না কেষ্ট, বুঝে দেখ, আমাদের বংশের বৃদ্ধি নেই একদম। ওই শিবুই হচ্ছে যা কিছু। তোর আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে শিবু ভেসে যাবে। ওকে তাড়াতাড়ি সংসারী করে দেওয়াই ভালো। শিবরামের বিয়ে হয়ে গেল। এর বছরখানেক পরে এক জ্যোৎস্না রাত্রিরে খাওয়া দাওয়ার পরে পান মুখে দিয়ে শুতে এসে একবার জানলার ধারে গিয়ে দাঁড়ালেন ঘনরাম। পিক ফেলবার জন্য জানলা দিয়ে ঝুঁকে পড়ে ঘনরাম দেখলেন বাগানের নতুন লাগানো কলমের আম গাছটার নিচে চাঁদের আলোয় ক্ষুধিত দৃষ্টি নিয়ে শ্রীপদ দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীপদ বলল, মনে আছে তো চৌধুরী মশাই? তার ডাকে কমলা ছুটে এলেন। কি হয়েছে গো? দেখো দেখি, বাগানে আম গাছের তলায় কে দাঁড়িয়ে আছে?
নেই? তাহলে কোথায় গেল? কি? যে দাঁড়িয়েছিল ওইখানে। ভীত কমলা স্বামীকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ঘনরাম মারা গেলেন। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার। কৃষ্ণরাম ভয় পেলেন কিনা জানি না, কিন্তু কেমন যেন উদাস মতো হয়ে গেলেন। সময় গড়িয়ে যেতে লাগলো। বছর 2 পরে একটা ছেলে হলো শিবরামের। এই সময়টা আমি গ্রামে ছিলাম না। সাধু সন্ন্যাসীর সঙ্গ করে বেড়াচ্ছিলাম শ্মশানে মশানে। এই সময় বীরভূমের এক শ্মশানে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয় হয়। সে গল্প তো তোমরা জানো। ঘনরাম মারা যাওয়ার পর বছর 10 আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। বাড়ির এবং গ্রামের লোকেরাও আগের সমস্ত ঘটনাকে নেহাত সমাপতন বলে মেনে নিলেন। কৃষ্ণরামের বয়স এখন 60। একদিন দুপুরে বসে তিনি কি সব কাগজপত্র দেখছেন। বেলা 2:30-3টে হবে। ঝাঁ ঝাঁ করছে চৈত্র মাসের দুপুর। তার 8 বছরের নাতি বলরাম এসে বলল, দাদামশাই, একটা লোক আপনাকে খুঁজছিল। কে রে? কোথায়? ওই বাইরে আপনার নাম করে বলছিল। যা যা, এখনই নিয়ে আয়। তোর মামার বাড়ির কেউ না তো? না না, তাদের সবাইকে আমি চিনি। এ লোকটা ভিখারি মতো, নোংরা পানা। ভিখারি এসে নাম ধরে আমার খোঁজ করছিল? হ্যাঁ, কালো মতো লোকটা, খালি গা। চোখ দুটো দেখলে ভয় করে দাদামশাই। আমাকে দেখে একটা আঙুল তুলে লোকটা বলল, কৃষ্ণরামকে গিয়ে বলো, তার মনে আছে তো? ও হ্যাঁ, লোকটা নিজের নাম বলল, শ্রীপদ। শ্রীপদকে মনে আছে কিনা জিজ্ঞাসা করতে বলল। কে লোকটা দাদু? বিবর্ণ মুখে কাজ পেলে নাতিকে কোলে নিয়ে ভেতর বাড়িতে উঠে গেলেন কৃষ্ণরাম। 1 মাসের মধ্যে সন্ন্যাস রোগে কৃষ্ণরাম গত হলেন। দেশে জমি জমা ভাগ চাষিদের দিয়ে ছেলে বউ আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সেখানে সে বড় চাকরি করে। আধুনিক ছেলে, চাষবাসে আর বিষয়কর্মে তার তেমন উৎসাহ নেই। কমলাও সঙ্গে গেলেন। এই কাহিনী বলতে আমার ভালো লাগছে না। রামের মৃত্যুর পর থেকে সবটাই মরে যাবার, উড়ে পুড়ে যাবার ইতিহাস। যতই দোষ থাক, কিছু মানুষ খুব কষ্ট পাচ্ছে এ দেখতে বা ভাবতে ভালো লাগে না। তবু শুরু যখন করেছি শেষ অবধি বলি। কৃষ্ণরাম সাধনোচিত ধামে প্রস্থান করার পর বছর 10 সব শান্ত। গল্প বলার সময় 10 বছর কথাটা এক নিঃশ্বাসে বলে গেলেও 10 বছর কাটতে ঠিক 10 বছরই লাগে। এই দীর্ঘ সময়ে পারিবারিক অভিশাপের স্মৃতিটা আবছা হয়ে এলো। মানুষ দুঃখের স্মৃতি ভোলবার চেষ্টা করে, বা একটা অবচেতন প্রচেষ্টা সব সময় থাকে। তার সঙ্গে কালের ব্যবধান মিলে চৌধুরী পরিবার থেকে কালো ছায়াটা একেবারে মুছে গেল। এখন বলরামের বয়স 16, শিবরামের বয়স বছর 40। কলকাতায় যে বাড়িটা ভাড়া নিয়ে শিবরাম ছিল তার 3 দিকে ঘর, মাঝখানে উঠোন। উঠোনে চৌবাচ্চা। স্নান করা, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি উঠোনেই সারা হয়। উঠোন থেকে রোয়াকে উঠবার সিঁড়িতে বড্ড উঁচু উঁচু ধাপ। কমলা আর নিরুপমার বয়স অনেক হলো। অত উঁচু ধাপ ভেঙে বারান্দায় উঠতে কষ্ট হয়। শিবরাম জনা 3 মিস্ত্রি ডাকিয়ে পুরনো সিঁড়ির দুদিক দিয়ে নতুন করে কয়েকটা ধাপ গাঁথাবার ব্যবস্থা করল। সেদিন তার অফিসে জরুরি কাজ আছে, না গেলেই নয়। অফিস থেকে সন্ধেবেলা ফিরে শিবরাম দেখল
গাঁথনির কাজ শেষ হয়ে গিয়েছে। বলরাম বলল, তোমার আজ ফিরতে দেরি হলো বাবা? ওই কাজের চাপ ছিল। মিস্ত্রিরা গেল কোথায়? কাজ শেষ করে জলখাবার খেতে গিয়েছি, আমি বলে দিয়েছি তুমি এলে আসতে। বেশ করেছিস। তা তুই ওপরে গিয়ে একটা লণ্ঠন নিয়ে আয় দেখি, হাত মুখটা একবার ধুয়ে নি। বলরাম উপরে যেতে মিস্ত্রিদের একজন এসে দাঁড়ালো উঠোনে। শিবরাম বারান্দা থেকে বলল, কত মজুরি দেবো হে? একটা দর ঠিক করে দাও। খালি গা লোকটার, কোমরের কাছে যেমন তেমন করে একটা কাপড় জড়ানো, জল জলে দুই চোখ তুলে বলল, আমাকে মনে আছে তো? মনে করিয়ে দিতে এলাম। শিবরামের ভয়ার্ত চিৎকারে বলরাম দৌড়ে নেমে এলো লণ্ঠন হাতে। কি হয়েছে বাবা? কি হয়েছে? একেবারে চোখের সামনে উবে গেল লোকটা। দেখি কে উবে গেল? কে এসেছিল বাবা? কমলা, নিরুপমা পিছনে পিছনে নেমে এসেছিলেন। তার এই পরিবারের এই লক্ষণ বহুদিন ধরে দেখছেন। নিরুপমা কেঁদে উঠে শিবরামকে জড়িয়ে ধরলেন। কমলা দুর্গা নাম জপ করে সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই ধরে বিহ্বল শিবরামকে দোতলায় নিয়ে গেল। খানিক পরে মিস্ত্রিরা এলে বলরাম নিচে এসে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে কেউ কি একটু আগে এসেছিলে? আগে না তো, আমরা তো এই চা বিস্কুট খেয়ে এলাম। কেন বাবু? না না, কিচ্ছু না। ভয়ে ভয়ে কিছুদিন যাওয়ার পর বোঝা গেল শিবরামের প্রাণের আশঙ্কা বোধহয় আর নেই। তার থেকেও বড় ক্ষতি এবার হয়ে গিয়েছে। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিস যেতে চায় না। মাঝে মাঝে কেবল বলে ওঠে, তাহলে আর বাকি রইল কি? জলজান্ত মানুষই যদি উবে যেতে পারে, তাহলে আর বাকি কি থাকে? অদ্ভুত এক বাতিক গড়ে উঠল তার, সবকিছু ঢাকা দেবার বাতিক। টাকা পয়সা, জুতো, খাবার দাবার সব ঢাকা দিয়ে বেড়ায় সারাদিন। বলরাম গিয়ে বাবার হাতে ধরে, ছি ছি বাবা, ওদিকে চলো তো, কি হচ্ছেটা কি? আরে দাঁড়া দাঁড়া, আর এটুকু ঢেকে দিয়ে যাই। আরে আজকাল সবকিছু কর্পূরের মতো উবে যাচ্ছে, দেখছিস না? মাঝরাতে স্ত্রীর গায়ে লেপ নামিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে। স্ত্রী ভয় পেয়ে বলে, আরে আরে করছোটা কি? আর লেপটা নিয়ে এলাম তাক থেকে নামিয়ে, যা দিনকাল পড়েছে। আর চাপা দিয়ে শো, কে কখন উবে যাবে ঠিক নেই। তারপর সস্নেহে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি না হলে আমার চলে না যে, চাপাচুপি দিয়ে থাকো, আমি দেখে আসি খোকার গায়ে ঢাকা আছে কিনা। স্ত্রীর চোখে জল আসে, হাত ধরে স্বামীকে জোর করে বসায়। বসো দেখি, তুমি এই গরমে আর বলুর গায়ে লেপ দিতে হবে না। আরে গরমটা কি, ছেলে যদি উবে যায়? বাতিক বাড়তে লাগলো। প্রথমে তবু কথা বলতো শিবরাম, তারপর ক্রমে কথাবার্তা অসংলগ্ন হয়ে এলো। একদিন একেবারেই বন্ধ হয়ে গেল। রয়ে গেল শুধু সবকিছু ঢাকা দিয়ে বেড়াবার বাতিক। দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে কোথায় গেল কে জানে। এ অবস্থায় আর কলকাতায় থাকা চলে না। শিবরাম আর উপার্জন করে না, কলকাতার খরচ চালাবে কে? দেশে যে জমি জমা আছে তার আয়ে চলে যাওয়া উচিত, কিন্তু মালিক অনুপস্থিত থাকলে কে আর তার প্রাপ্য দিতে ব্যস্ত হয়? কাজেই মায়ে ছেলেতে ঠাকুমাতে মিলে পরামর্শ করে চৌধুরী পরিবারের বেশ অনেক বছর পরে আবার গ্রামে ফিরে এলো। বলরামের বিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, এখন একটু বিষয়কর্ম দেখলে ক্ষতি কি? এই সময়েই
এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। আমার বয়স তখন বছর 45। মাঝে মাঝে গ্রামে আসি, আবার উদাহ হয়ে যাই। দাড়ি মুখ রেখেছি, তন্ত্রমতের সাধক বলে বেশ একটু খাতিরও হয়েছে। একবার বলরাম আমাকে ডেকে বলল, কাকাবাবু, আমাদের পারিবারিক দুর্ভোগের কথা তো সবই জানেন, এর কোনো বিহিত হয় না? কি বিহিতের কথা বলছো? দেখুন, আমি কলকাতায় পিয়ারসন সাহেবের ছাত্র ছিলাম। আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে মন চায় না, কিন্তু ঠাকুরদা মারা যাওয়ার সময় আমার নিজেরই অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আমি ঠাকুরদাকে বলেছিলাম শ্রীপদর কথা। তারপর বাবার এই অবস্থা। সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি কই? আমার মা, ঠাকুমা, জেঠিমার কথা ভাবুন তো। এই অভিশাপ কি কাটানো যায় না? একটু ভেবে বললাম, অলৌকিক উপদ্রব দূর করার জন্য একটা বিশেষ হোম করা যায়। তুমি ইংরেজি পড়া ছেলে, বিশ্বাস করবে কিনা জানি না, যদি হোম আমি শেষ করতে পারি তাহলে হয়তো তোমাদের বিপদ চিরদিনের জন্য কেটে যাবে। কেন, শেষ করতে পারার অসুবিধা কোথায়? সে তোমাকে এখন বলবো না। তুমি কি চাও আমি এই হোম করি? নিশ্চয়ই। সবার মঙ্গল হবার যদি কিছুমাত্র সম্ভাবনা থাকে তাহলে আমার বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেব না। ঠিক আছে, এ মাসের শেষ অমাবস্যার রাত্রিরে আমি হোম করব। তুমি ব্যবস্থা করো, আমি ফর্দ দিয়ে দিচ্ছি, জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমি নিয়ে যাব। এখন রাত 10টায় পুজোয় বসবো। 12টা থেকে হোম শুরু হবে, কিন্তু আমার একজন সঙ্গী চাই। কাকে চাই বলুন? তোমাদের কুল পুরোহিত যিনি ছিলেন ভবেশ ভট্টাচার্য, তার ছেলে নরেশ তো পূজা আর্চা করে, তাকেই বলে রেখো। বেশ, তাই হবে। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি আয়োজন সম্পূর্ণ। বাড়ির সামনে বিরাট উঠোনে শামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে। কুশাসন সমিত অন্যান্য জিনিস রাখা রয়েছে। তার একদিকে বিষণ্ণ মুখে নরেশ ভট্টাচার্য বসে। আমি গিয়ে নরকপাল, হাড়ের মালা আর ফল শুদ্ধ কুচ গাছের ডাল নামিয়ে রাখছি দেখে সে কাতর হয়ে বলল, জগতী মশাই, হ্যাঁ আমি কি পারবো? আমি তো আপনাদের এই মতের হোম কিছু জানি না। এই বললাম, বলরামকেও বললাম, তবু আমাকে জোর করে নিয়ে এলো। কিছু ভয় নেই ভট্টাচার্য মশাই, আপনাকে কিছুই করতে হবে না। কেবল মাঝে মাঝে এটা ওটা একটু হাতে এগিয়ে দেবেন। বড় হোম আর পুজো এক হাতে করা যায় না। বলরামকে ডেকে বললাম, শোনো বলরাম, হোম আরম্ভ করার পর বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হবে, ভয় পেও না। স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে। বিরুদ্ধ শক্তি চেষ্টা করবে যাতে আমি হোম শেষ না করতে পারি। পুজো শুরু করে সবে দেহ বন্ধন করে আসন শুদ্ধি করেছি। বাড়ির ছাদে দড়াম করে বিকট এক আওয়াজ হলো। বলরাম দৌড়ে দেখতে গেল কি ব্যাপার। ফিরে এসে বলল, কি আশ্চর্য, একটা থান ইট এসে পড়েছে কোথা থেকে? বাড়ির ছাদে ছুঁড়ে থান ইট পাঠানো কি সোজা কথা? আমি ততক্ষণে ঘট স্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সামান্য অর্ঘ্য দেবার সময় বাড়ির সঙ্গে লাগোয়া বিরাট চটকা গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কা কা শব্দে চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। ব্যাপারটা শুনতে সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না রাত 11টার সময় 1000 খানেক কাক মাথার উপর উড়লে কেমন লাগে। সেই অমাবস্যার নিকষ কালো অন্ধকার উড়ন্ত কাকেদের অপার্থিব ডাকে খান খান হয়ে যেতে লাগলো। এসব অশুভ ইঙ্গিত দেখে বাড়ির মেয়েরা একতলার বারান্দায় বসে কাঁদছেন। আমার মন বারে বারে পুজো থেকে সরে যাচ্ছে। বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অভিনিবিষ্ট হবার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে আসছে। এবার ভৈরবের আরতি করব, তারপরে হোম হবে।
প্রথমে দীপ এবং পরে ধূপ ধুনোর আরতি। নর কপালে সবের আচ্ছাদন থেকে আহিত বস্ত্রের সলতে পাকিয়ে তেল দিয়ে দীপ জ্বালালাম। নরেশ ভট্টাচার্য গাব ফলের মতো চোখ করে পুজোর প্রক্রিয়া দেখছিল। তাকে বললাম, ধুনুচি জ্বালান, এবার ধুনোয় আরতি করব। দীপের আরতি চলছে। নারকেলের ছোবড়ার আগুন করে তাতে অনেকখানি ধুনো ছড়িয়ে দিতেই গল গল করে ধোঁয়া উঠতে লাগলো এবং আতঙ্কে চিৎকার করে উঠল নরেশ ভট্টাচার্য। ধুনোর পবিত্র মিষ্টি গন্ধের বদলে বিষম পুঁতি গন্ধে বাতাস ভরে গিয়েছে। যারা নরেশ ভট্টাচার্যের আর্তনাদ শুনে ব্যাপার কি দেখবার জন্য এগিয়ে এসেছিল, তারা নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়ল মরা পচা দুর্গন্ধ। মহিলারা চিৎকার করে কাঁদছেন। নরেশ আচ্ছন্নের মতো এলিয়ে আছে একদিকে। দোতলার বারান্দা থেকে আকুল হয়ে চেঁচাচ্ছেন শিবরাম, ওরে ওরে, ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে। দীপ নামিয়ে ভৈরবে ধ্যান করে একটা রক্ত জবা ছুঁড়ে দিলাম ধনুচিতে। সঙ্গে সঙ্গে বিকট গন্ধ মিলিয়ে গিয়ে ধুনোর নিজস্ব গন্ধ ফুটে উঠল বাতাসে। আস্তে আস্তে হলো না, কেউ যেন জাদু বলে এক মুহূর্তে সব জায়গায় একই সঙ্গে গন্ধটাকে বদলে দিল। বলরাম পাংশু মুখে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হয় তার অবিশ্বাস কেটে এসেছে। আমার তখন কেবল এক চিন্তা, হোম শেষ হবে তো? পুজো শেষ করে হোমের বেদিতে বালির উপর যোগিনী মণ্ডল আঁকলাম। হাড়ের মালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। নরেশ বসে সমিত এগিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে। শুকনো বেলকাঠ জ্বলছে। অনেকখানি করে ঘি একবারে আহুতি দিচ্ছি। আগুন নিভে আসার তো কোনো কারণ নেই। নরেশ ভালো করে কি দেখবার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে বলল, আরে আরে এ আবার কি, দেখুন দেখুন। তাকিয়ে দেখি হোমের বেদির শুকনো বালি ভিজে উঠেছে, যেন তাতে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে কেউ। কি করে তা হবে? বৃহৎ প্রমাণ উঁচু মাটির বেদি করে তার উপর পুরু করে বালি বিছিয়ে হোমের জায়গা হয়েছে। কাজেই স্যাঁতস্যাঁতে জমি ভিজে গিয়ে জল উঠবে তাও সম্ভব নয়। এ যেন মনে হচ্ছে মাটির তলা থেকে জল উঠছে। কেউ যেন তলা থেকে পিচকিরি করে জল দিয়ে ভেজাচ্ছে সেই বালি। এই শুরু। আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করতে পারবো না। বলরামের জন্য মায়া হচ্ছিল। সে বেচারা এখনো আমার উপর নির্ভর করে তাকিয়ে রয়েছে। এরপর মাটির তলা থেকে যজ্ঞবেদীর নিচে হুড় করে জল উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উৎস মুখে পুজোয় বসেছি। আমার আসন ভিজে গিয়ে জল গড়াতে লাগলো। শেষ দিকে যেন হঠাৎ একটা জলের ঢেউ তলা থেকে উঠে বালি সমিত সব ভাসিয়ে নিয়ে গেল। আগুন গেল নিভে। আমার জয়ের গল্প তো অনেক শুনেছ, এটা আমার ব্যর্থতার গল্প। এখন সত্যিই তাদের বংশে বাতি দিতে আর কেউ নেই। কি শেষটা পছন্দ হলো না কেমন? ভাবো তো, জিতটা তো নিপীড়িত জনেরই হলো। চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না। বড় আদালতে যে এখনো সুবিচার হয় তা তো প্রমাণিত হলো। অবশ্য অনেকগুলো মানুষ যারা শ্রীপদর ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না, তারাও কষ্ট পেল। তা সে আর কি করা যাবে?
এসব হলো নিয়তির অখণ্ড বিধান। আর হিন্দু বিধবারা তারা তো সহজে পরিত্রাণ পায় না। কমলা আর নিরুপমা অতি বৃদ্ধা হয়ে এখনো বেঁচে আছেন, কাশিতেই থাকেন। সম্বল খুব সামান্য, কষ্টে সৃষ্টে তাদের দিন চলে যায়। তারানাথের মঠলেনের বাড়িতে আড্ডা বসেছে। মুড়ি তেলে ভাজা সহযোগে আড্ডা জমে উঠেছে। নানা বিষয়ে কথা হচ্ছে। ইতিমধ্যে চাও হাজির। চায়ে চুমুক দিয়ে আমি বললাম, ঠাকুরমশাই, আপনার ছেলেবেলা নিয়ে কিছু বলুন না, শুনতে বড় ইচ্ছে করছে। আর আজ আপনার ছেলেবেলার গল্পই শোনা যাক। কি বলো হে কিশোরী? কিশোরী আমার কথায় সায় দিয়ে তারানাথের দিকে একটা পাশিংশ এগিয়ে দিল। তারানাথ একটা পাশিংশ ধরিয়ে সুখ টান দিয়ে বলতে শুরু করলো, ছেলেবেলার গল্প শুনবে তো বেশ। তবে ছেলেবেলার গল্প কিছুটা আমার নিজের দেখা আর কিছুটা বাবা ঠাকুরদার কাছে শোনা। 1915 সাল ইউরোপে প্রথম মহাসমর সবে শুরু হয়েছে। কিছু বছরের ব্যবধানে যে দুটি বিশ্বযুদ্ধ মানব ইতিহাসকে আমূল বদলে সম্পূর্ণ নতুন পথে প্রবাহিত করবে তার আভাস মাত্র কেউ তখনও জানে না। যুদ্ধ একটা হচ্ছে বটে, যারা নিজের জনপদের বাইরে কর্মসূত্রে যাতায়াত করে তারা খবরটা জানে, কিন্তু সে যুদ্ধ হচ্ছে অন্য মহাদেশে। ভারতে তার বিশেষ কোনো ঢেউ এসে লাগেনি। লোক পরম্পরায় শ্রুত কিংবদন্তির মতো তা সে সামান্য উৎসুক জাগায় মাত্র, মানুষকে ভীত বা উদ্বিগ্ন করে না। সবুজ গাছপালায় ঢাকা শ্যাম স্নিগ্ধ গ্রাম বাংলার জীবন চিরাচরিত ধীর লয়ে বয়ে চলেছে। তা হুগলি জেলার অন্তঃপাতি এমনই একটি ছোট গ্রামে এই কাহিনীর শুরু। তারকেশ্বর লাইনের সিঙ্গু স্টেশনে নেমে 8-10 মাইল হেঁটে কিংবা গরুর গাড়িতে গেলে পড়বে রামজয়পুর গ্রাম। শ্রাবণ মাসের শেষের দিক, দিন 3 হলো অবিশ্রাম বৃষ্টি হয়ে চলেছে। কখনো সামান্য ধরে আসে, একটু বাদেই আবার জমজমিয়ে নামে। গ্রামের ভেতরে প্রায় এই সব রাস্তাতেই কম বেশি কাদা। পথে লোক চলাচল বিশেষ নেই। কে আর এমন দুর্যোগে অকারণে ঘর ছেড়ে বেরুবে? আকাশে মেঘ থাকায় সন্ধে নেমেছে একটু তাড়াতাড়ি। ষোড়শী চাটুর্যের বৈঠকখানায় সান্ধ্য আড্ডা জমে উঠেছে দারুণ। বেশ বড় বাড়ি, তারপরে দুর্গা মণ্ডপ আর নাট মন্দির। নাট মন্দির পার হয়ে দুদিকে দেউড়ির ভেতর দিয়ে বাড়িতে ঢোকার পথ। এরই ডান দিকে বড় বৈঠকখানা। চৌকি বা তক্তপোষ নয়, মেঝেতে মোটা শতরঞ্চি পাতা, তার উপরে সাদা ফরাস। একসঙ্গে 15-20 জন বসে আড্ডা দিতে পারে। ষোড়শী চাটুর্যের আড্ডা এই গ্রামে বিখ্যাত। এমন ঢালাও তামাকের ব্যবস্থা আর কারো বাড়ি নেই। তাছাড়া আড্ডার মধ্যে অন্তত একবার কাঁসার বাটিতে করে সর্ষের তেল দিয়ে জবজবে করে মাখা মুড়ি ছোলা ভাজা আসবেই।
ষোড়শী চাটুর্যের উঠোনে 22 হাত বেড়ে ধানের গোলা 4টে। ধান ছাড়াও বিভিন্ন রকমের শস্য আর সবজির চাষ আছে বহু বিঘের। তা আপ্যায়নের বিষয়ে তার কষ্ট হওয়ার কথা নয়। সেদিন হচ্ছিল গল্পের রাজা ভূতের গল্প। বাড়ির ভেতর থেকে চাল ভাজা ছোলা ভাজা এসে গিয়েছে, হুঁকো ঘুরছে হাতে হাতে। ঘরের কড়িকার থেকে লোহার বাঁকানো হুকে ঝুলছে হিংসের ডবল পোলতের বাতি। সজল বাতাসে সেটা সামান্য দুলছে, ফলে আড্ডাধারীদের ছায়া দুলছে বৈঠকখানার দেয়ালে। আলো ছায়ার মায়ায় জমে উঠেছে অপ্রাকৃত গল্পের আসর। আমার বাবা আদিনাথ চক্রবর্তী ছিলেন এই আসরের প্রধান কথক। তিনি বললেন, তোমাদের বেশিরভাগই শোনা কথা বলছো, নিজেরা কিছুই দেখোনি। ওসব গল্পের মূল্য কি? নিবারণ বাদুড়ি হুঁকোটা রাম গাঙ্গুলির হাতে ধরিয়ে দিয়ে বললেন, আদিনাথ, আর তুমি তো বড় বড় কথা বলছো, তা নিজে কি দেখেছো বলো, আমরা একটু শুনি। কেবল বাগাড়ম্বর করে তো বাজার গরম হবে না ভায়া। গল্প নয় বুঝলে, সত্যি কাহিনী। বাবা বলতে শুরু করলেন, তোমরা তো জানো, শ্বশুরবাড়ির সম্পত্তি পেয়ে আজ 17 বছর হলো আমি এই গ্রামে এসে বাস করছি। আমার ছোটবেলা এবং বিবাহিত জীবনের প্রথম কয়েক বছর কেটেছে ওইটি গ্রাম বাহিরগাছিতে। তো সেখানে আমাদের 3 মহলা বাড়ি, বাপ, জ্যাঠা, পিসি, খুড়ি আর এক গাদা ছেলেপুলে নিয়ে সে বাড়ি গম গম করতো সর্বদা। এর নিজেদের মধ্যে ভাব ভালোবাসাও ছিল। তাই এখানে বাস করতে আসি ঝগড়া করে নয়, কোনো বিরোধের জন্যও নয়। এসেছিলাম বাবার কথায়। তিনি বলেছিলেন, আদিনাথ, আমার কথা শোনো, তুমি রামজয়পুরে গিয়ে বাস করো অন্তত কিছুদিনের জন্য। বৌমার বাবা গত হয়েছেন, রয়েছেন কেবল বেয়ান ঠাকুরুন, তিনিও শয্যাগত। তাকে দেখাশোনা করা তোমাদের কর্তব্য। তাছাড়া কিছু মনে করো না, যতদূর জানি তাদের সম্পত্তির পরিমাণও কম নয়। বৌমাও তাদের একমাত্র সন্তান, সবকিছু তারই প্রাপ্য। তাই এ সময়ে সেখানে উপস্থিত থেকে নিজেদের জিনিস বুঝে নেওয়া ভালো। আর এই বাড়িতেও তো ক্রমেই স্থানাভাব ঘটছে, দেখতেই পাচ্ছ। লোক সংখ্যা বাড়ছে, সে তুলনায় থাকার জায়গা বাড়ছে কই। যদি আলাদাও থাকো তাতে প্রীতির ভাব কমবার কারণ নেই। যাওয়া আসাটা বজায় রেখো, সেইটাই বড় কথা। বাবার কথা শুনে এখানে আসি। তো বছর খানেকের মধ্যে শাশুড়ি ঠাকুর মারা গেলেন। সম্পত্তি দেখাশোনার ভার আমার উপরই এসে পড়ল। তো ও বছরে অন্তত একবার পুজোর সময় বাহিরগাছি যেতাম। তা কয়েক বছর পরে বাবাও মারা গেলেন। ওইটি গ্রামের সঙ্গে সেভাবে আর কোনো যোগসূত্র বজায় রইল না। তা যাই হোক, তা যে সময়ের কথা বলছি তখন আমার বয়স এই 12 কি 13 হবে। শীতকাল। দোলাই গায়ে দিয়ে বাইরের দালানে বাবার কাছে বসে পড়াশোনা করছি। বাবা বসে হিসেবের খাতাপত্র দেখছেন। এমন সময় একটা ভবঘুরে চেহারা লোক এসে
উঠোনে দাঁড়ালো। আমি তখন নেহাতি ছোট, মানব চরিত্র ঠিকঠাক বোঝবার মতো বয়স তখনও হয়নি, কিন্তু লোকটাকে দেখে প্রথমেই যে কারণে আমার অবাক লাগলো তা হলো এই, আমি লোকটার বয়স আন্দাজ করতে পারলাম না। এ ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। ধরো কোনো মানুষকে প্রথম দেখলে এবং তার বয়স সঠিক না জানলে আমরা ওই 30 কি 35 কিংবা 55 কি 60 এরকম মনে করি। অর্থাৎ কারো বয়স একদম ঠিক বলতে না পারলেও আন্দাজটা কাছাকাছি থাকে। তাই এই লোকটাকে দেখে মনে হলো এর বয়স 30, 40, 50 বা 60 কিংবা 70 যা কিছুই হতে পারে। পরনে মোটা আধময়লা ধুতি, গায়ে তার চেয়েও আধময়লা ফতুয়া, কাঁধে ভাঁজ করা রয়েছে একটা খয়েরি রঙের মোটা চাদর। এই ভয়ানক শীতেও লোকটা সে চাদর গায়ে জড়ায়নি। গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, মাথায় অবিন্যস্ত ঝাঁকড়া চুল। সবচেয়ে আশ্চর্য হলো তার চোখ দুটো সোজাসুজি সামনে তাকিয়ে আছে, অথচ মনে হচ্ছে সে কিছুই দেখছে না, পাগলের মতো। কিন্তু পাগল নয়, তার দৃষ্টিতে চিন্তা সঙ্গতির বাঁধনি রয়েছে। বাবা মুখ তুলে দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কোত্থেকে আসা হচ্ছে? আর কে তুমি? খুব মোলায়েম মৃদু গলায় সে বললে, আমি একজন পথিক, কোথাও থেকে আসছি না। হ্যাঁ, আমার বাড়ি ঘর নেই। আমি আমি আজ এখানে ভাত খাবো। তার কথাগুলো অসংলগ্ন। হঠাৎ এভাবে কেউ কারো বাড়ি ভাত খেতে চায় নাকি? বাবা বললেন, তা তোমার নাম কি? আর এখন বাড়ি না থাকতে পারে, কিন্তু এক সময় তো ছিল। মানুষ আকাশ থেকে তো পড়ে না, পরিচয়টা দাও। সে কেমন ভাবে যেন হেসে বললে, আমার নাম অমর। বাবা ছিলেন পণ্ডিত মানুষ, নাম ঈশ্বরচন্দ্র সার্বভৌম। আমি আমি আজ আপনার কাছে ভাত খাবো। তা বাবা ছিলেন মানে কি? আর এখন তিনি কোথায়? অমর ডান হাতের তর্জনী উপরে তুলে দেখালো। বাবা লজ্জিত হয়ে বললেন, ও ও আচ্ছা 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 আচ্ছা। তা মাও কি? মাও এখানে। ও, তা বাড়ি কোথায় ছিল? অনির্দিষ্ট একটা দিক দেখিয়ে অমর বলল, ওই দিকে। ভয় নেই, আমি চোর ডাকাত না। বাবা একটু লজ্জা পেয়ে বললেন, আরে না 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 না, আমি তো মনে করিনি। আসলে তোমার কথাবার্তা একটু অদ্ভুত ধরনের কি না, তাই আর কি। উঠোনের নিম গাছতলার ইদারা থেকে বালতি করে জল তুলে হাত মুখ ধুয়ে অমর এসে বারান্দায় উঠে বসল। বাবার ভয়ে সেদিকে বেশি তাকাতে পারছি না, কিন্তু কান খাড়া করে রয়েছি। বাবা জিজ্ঞাসা করলেন, এখন কি কিছু খাবে? রাত্রিরে কোথায় ছিলে? আর সকালে উঠেই হাঁটছো বুঝি? বাবা কেন এ প্রশ্ন করলেন তা আবছা আবছা বুঝতে পারলাম। মাইল চারেক দূরে চাপা গাড়ি ছাড়া কাছাকাছি অন্য কোনো গ্রাম নেই। তারপরের গ্রাম ময়না চাঁদা অনেক দূর।
সকালে উঠে সেখান থেকে হেঁটে আসা সম্ভব নয়। লোকটা কি বলে বাবা দেখতে চাইলেন। অমর সহজভাবেই বলল, না না, আমি এখন কিছু খাবো না, ওই একেবারে দুপুরে ভাত খাবো। আর যদি থাকতে দেন তাহলে আজ রাত্রিটা থেকেও যেতে পারি। এই ভিটেতে একটু স্বপ্ন দেখতে হবে কি না? এবারে আমি বাবার শাসনের কথা ভুলে অমরের দিকে তাকালাম। চোর ডাকাত না হতে পারে, কিন্তু পাগল নিশ্চয়। স্বপ্ন দেখতে হবে মানে? বাবা এবার একটু কড়া গলায় বললেন, শোনো, পাগলামি করো না। আমি যা বলছি তার সোজা উত্তর দিচ্ছ না কেন? তোমার নাম তো অমর। আগে হ্যাঁ, আমার নাম অমর জীবন। বাবার নাম ঈশ্বর। সবার বাবার নামই ঈশ্বর। আবার পাগলামি করে। আরে স্বপ্নের ব্যাপারে কি বলছিলে? ওর মানে কি? অমরের কণ্ঠস্বর ভারী মৃদু, মিষ্টি আর ভদ্র। সে বলল, রাগ করবেন না, আমার কথাবার্তা একটু পাগলাটে মতন, কিন্তু আমি লোকটা খারাপ নই। আপনাদের এই বাড়ির দক্ষিণ দিকের ভিত সামান্য নিচু, তা জানেন। সমস্ত বাড়িটা না একটু কাত হয়ে আছে, উত্তরে উঠে আর দক্ষিণে ঝুঁকে। আপনাদের বাড়িতে শালিক বসে না, খেয়াল করেছেন কখনো? আপনি তো এই বাড়ির কর্তা না? আপনার অনামিকা মধ্যমার চেয়ে বড়। এ বাড়ির প্রত্যেক বড় ছেলে তাই, ঠিক বলছি তো? আমি অবাক হয়ে গেলাম। সত্যি তো তাই। আমার মাঝের আঙুলের চেয়ে পরের আঙুলটা বড়। মেজ কাকার, ছোট কাকার বড় ছেলেরও তাই। এই লোকটার পক্ষে সে কথা এত তাড়াতাড়ি কি করে জানা সম্ভব? বাবা বললেন, হ্যাঁ বুঝুন, কিন্তু তাতে কি? সেই জন্যই তো হ্যাঁ, আমি এই বাড়িতে একটা রাত ঘুমিয়ে স্বপ্ন দেখতে চাই। এটাই আমার কাজ। পথে পথে ঘুরে বেড়াই, মন্দিরের চাতালে, গাছতলায় বা কোনো গৃহস্থের বাড়ি আশ্রয় নিই। সব জায়গাতে কিন্তু স্বপ্ন দেখা যায় না। ওর একটা নিয়ম আর লক্ষণ আছে, সে বুঝিয়ে বলা যায় না, কিন্তু আমি আমি ঠিক টের পাই। হ্যাঁ, কাল সকালে আমি আরো অনেক কথা বলতে পারবো। বাবা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, তা তুমি তাহলে আজ রাত্রি এখানে থাকতে চাইছো, তাই তো? বারে, নইলে স্বপ্ন দেখবো কি করে? জেগে কি স্বপ্ন দেখা যায়? বাবা আর কিছু বললেন না। মুখ নামিয়ে আবার হিসেবের খাতায় মন দিলেন। আমিও কাঠাকুলি বিঘাকুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। অমর দুই হাতে হাঁটু বেড় দিয়ে তার উপর থুতনি রেখে বসে রইল। অনেকক্ষণ পরে বারান্দা থেকে নেমে নিম গাছের গোড়ায় পড়ে থাকা একটা লম্বা কঞ্চি তুলে সেটা দিয়ে পুরো উঠোনটা মেপে ফেলল। তারপর নিজের মনে মনেই বিড়বিড় করতে লাগলো, 38 38 কেন? বাকি 4 কোথায় গেল? বাকি 4 বাকি তা কেমন করে হবে? 38 তো হওয়ার কথা নয়। আমরা অবাক হয়ে তাকিয়ে আছি। বাবার মুখ খাতার দিকে নামানো, কিন্তু চোখ দিয়ে তিনি অমরের কাণ্ড দেখছেন। কিসের 38? আরো 4 বেশি হলেই বা তাতে কি হতো? উঠোন মাপা হয়ে গেলে কঞ্চিটা অমর আবার যত্ন করে নিম গাছের তলায় রেখে এলো। আমি এবং আমার খুড়তুতো ভাইরা পড়ায় মন দিলাম। দুপুরে খেতে বসে অমর জীবন ভাত খেলো খুবই কম।
পাড়া গাঁয়ের একটা বাচ্চা ছেলেও তার চেয়ে বেশি খেয়ে থাকে। তা বাবা খেতে খেতে একবার বললেন, তা আর ভাত নেবে না? হ্যাঁ, এটুকু ভাত, মাছের লেজা দেবে একটা। না না, বেশি খেলে না স্বপ্ন দেখা যায় না, খালি পেট মোটা হয়। খাওয়া হয়ে গেলে গুরুজনেরা বিশ্রাম করতে গেলেন। অমর উঠোনে নেমে মনোযোগ দিয়ে ডিম পাতা কুড়োতে লাগলো। তার কাজ করার ভঙ্গিও খুব সুন্দর। একটি একটি করে হলুদ ঝরা পাতা তুলে ফোঁ দিয়ে ধুলো ঝেড়ে সে হাতের মুঠোয় গুছিয়ে রাখছে। অনেক পাতা জড়ো হয়ে গেলে সে বারান্দায় উঠে এসে সেগুলোকে আলপনার মতো করে সাজাতে লাগলো। আমরা ছেলেপুলেরা তার কাছে দাঁড়িয়ে তার কাজ দেখছি। একটু একটু করে বারান্দার উপর নিম পাতা দিয়ে তৈরি সুন্দর একটা আলপনা ফুটে উঠল। সে মাথা একদিকে কাত করে নিজের শিল্পকর্ম দেখতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? বলো তো এটা কি হলো? এটা তো আলপনা, কিন্তু এ দিয়ে কি হয়? আচ্ছা, এটা দেখি তোমার মনে কি ভাব জাগছে আমাকে বলো। ভালো লাগছে, দেখতে সুন্দর বলে আনন্দ হচ্ছে। বাহ, তাহলে তো তুমি আসল জিনিসটাই বুঝে গিয়েছো। এটা দিয়ে কিছুই হয় না, ভালো লাগে তাই বানালাম। আমার খুব পছন্দ হয়ে গেল লোকটাকে। তার কথার অর্থ সবটা বুঝতে না পারলেও যেহেতু আমাদের পরিবারে কিছু কিছু জ্ঞান এবং সংস্কৃতির চর্চা ছিল, সেহেতু তার বক্তব্যের সৌন্দর্য এবং গভীরতা আমাকে স্পর্শ করল। মাঝে মাঝে বাতাসে দু একটা পাতা এদিক ওদিক সরে গেলে সে হালকা আঙুলের ছোঁয়ায় সেগুলোকে আবার ঠিক করে সাজিয়ে দিচ্ছিল। তা রাত্রিরে সে কিছু খেলো না। বাড়ির ভেতরে মা অবাক হয়ে বললেন, ও মা, সে কি কথা? অতিথি মানুষ উপোস করে থাকবে নাকি? বাবাও তাকে বললেন, বাপু, এই পাগলামি করতে হয় তার জন্য অন্য কোথাও জায়গা ছিল না? হ্যাঁ, খামোখা আমার বাড়িতে এসে বিব্রত করা কেন? অমর জীবন রাগও করে না, কিছুই না, কেবল মৃদু হাসে আর ঠান্ডা গলায় বলে, ও আমার অভ্যেস আছে, স্বপ্ন দেখার দিন রাত্রিরে মুখ এঁটো করতে নেই। আমাদের বাড়িতে অতিথিকে যত্ন করা হতো আপন লোকের মতো। এমনিতেই সে যুগে মানুষকে সম্মান করা হতো। অতিথিকে মনে করা হতো নারায়ণ। বাংলায় অন্যের জন্য হাহাকার ছিল না। সবার হাতে নগদ পয়সা না থাকলেও বাড়িতে ধান ছিল। কারো বাড়িতে আশ্রয় চেয়ে কেউ পায়নি এমন শোনা যেত না। সেই স্বাভাবিক সৌজন্যবশত বাবা অমর জীবনকে বৈঠকখানার ভেতরে মশারি টাঙিয়ে বিছনা করে দিয়েছিলেন, কিন্তু সে শুলো উঠোনের পাশে বারান্দায়। আমি রাত্রিরে শুতাম মায়ের কাছে। ভেতরের বাড়ির সেই শোবার ঘরের জানালা দিয়ে নাট মন্দিরের ওপাশে বারান্দার দিকটা কিছুটা দেখা যায়। তা অনেক রাত্রিরে ঘুম ভেঙে একবার তাকিয়ে দেখি নাট মন্দিরের ওধারটা যেন খুব হালকা নীল একটা আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে। আমার চোখে তখন গভীর ঘুম লেগে আছে। খাটের ওদিকে ঘুমন্ত মায়ের গভীর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ঝিমঝিম করছে দুপুর রাত। সেই আবছা চেতনার মধ্যেও অবাক হলাম, কিসের আলো ওখানে? ওদিকে তো বারান্দায় সেই অতিথি লোকটা শুয়ে আছে। তা
তা এইসব ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়েছি জানি না। সকালবেলা নাট মন্দিরে আসর বসলো স্বপ্ন কাহিনী শোনার। মোটা মোটা থামের আড়ালে মা কাকিমারাও এসে দাঁড়িয়েছেন। পুরুষেরা বসেছেন ঠাকুর দালানের মেঝেতে। বাবা একটু গম্ভীর গলায় বললেন, স্বপ্ন দেখেছো তাহলে কাল রাত্রিরে? আগে হ্যাঁ, আমি জানতাম দেখতে পাবো। তো কি দেখলে? অমর বলতে শুরু করলো। তার বাচন ভঙ্গিও পরিশীলিত এবং মার্জিত। আমরা অবাক হয়ে তার কথা শুনে যেতে লাগলাম। বাবার দিকে তাকিয়ে এসে বললে, কর্তামশাই, প্রথমে একটা ভালো খবর বলি। আপনার এক ছোট ভাই এই ছোটবেলাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। কেমন, ঠিক না? আশ্চর্য হয়ে বাবা বললেন, হ্যাঁ, আমার এই সবচেয়ে ছোট ভাই এই 14 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু তুমি কিভাবে জানলে? স্বপ্নে দেখেছি। শুনুন, আপনার সে ভাই জীবিত আছেন। সে কি? কোথায় সে? বেঁচে থাকলে বাড়ি ফিরে আসছে না কেন? উনি এখন সন্ন্যাসী। এই উত্তর ভারতে কোথাও আছেন, জায়গাটা ভালো ধরতে পারলাম না। তবে উনি যে আর গৃহাশ্রমে ফিরবেন না সেটা বুঝতে পারলাম। কেদারনাথ নাম ছিল না? বাবা ক্রমে আরো অবাক হয়ে যাচ্ছেন। বললেন, হ্যাঁ ঠিক। বাড়ির মেয়েরা থামের আড়াল থেকে বেরিয়ে এসেছেন। ঠাকুমা এতক্ষণ বাড়ির ভেতরে ছিলেন। তখন তিনি বেশ বৃদ্ধা। তাকেও নিয়ে আসার জন্য একজন কাকিমা চলে গেলেন। আমি অমরের দিকে তাকিয়ে আছি। সত্যি তো, আমরা যাকে ছোট কাকা বলি তিনি আসলে বাড়ির ছোট ছেলে নন। আমাদের ছোট কাকা কৈশোরেই উদাস প্রকৃতির ছিলেন। 15 বছর বয়স পূর্ণ হতে যখন আর মাত্র কয়েকদিন বাকি, তখন এক বস্ত্রে বাড়ি ছেড়ে তিনি চলে যান। তাকে আমরা কখনো দেখিনি। সে সময় বাবা বা অন্য কাকাদের বিয়ে হয়নি। আসলে আমরা সেজ কাকাকে বর্তমানে ছোট কাকা বলে ডাকি। ছোট কাকার গৃহত্যাগের গল্প আমরা শৈশব থেকে শুনে আসছি। সে সময় গ্রামে সারা রাত ব্যাপী যাত্রার আসর বসত। ঝুলন পূর্ণিমা উপলক্ষে গায়ে নিমাই সন্ন্যাস পালার আয়োজন করা হয়েছে। তার নবদ্বীপ থেকে খাস নারায়ণ অধিকারীর দল আসবে। লোকের মধ্যে সাজো সাজো রব। শুনেছি এই দলের যে নিমাই সাজতো, তার অভিনয় দেখে দর্শকরা উন্মত্তের মতো হরিধ্বনি দিয়ে দুহাত তুলে নাচতে শুরু করত। কিছুক্ষণের জন্য যাত্রার আসর সত্যি সত্যি সংকীর্তনের আসর হয়ে উঠত। ওই অভিনয় দেখে ছোট কাকা পরের দিন সকালে আর বাড়ি ফিরলেন না। কোথায় যে গেলেন কে জানে। সে যুগে যতটা সম্ভব খোঁজাখুঁজি করা তা হয়েছিল, কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর যেমন হয়, যন্ত্রণার উপর একটু একটু করে সময়ের পলি জমে কষ্টটা কমে এলো। কেবল ঘটনাটা একটা পারিবারিক পুরনো গল্প হয়ে রইল। রাম, রাম কই? অরাম। ঠাকুমাকে ধরে আনছেন মেজ কাকিমা। বাবার নাম রামনাথ। তিনি উঠে দাঁড়ালেন, বললেন, কি মা, এই যে আমি এখানে। তিনি এগিয়ে গিয়ে ঠাকুমার হাত ধরে দাঁড়ালেন। মেজ বৌমা, কি বলছে রাম? ছোটকুর নাকি খবর পাওয়া গিয়েছে?
বৃদ্ধার চোখে আগ্রহের ঔজ্জ্বল্য। বাবা একটু আমতা আমতা করে বললেন, এই যে এই লোকটি, ওর নাম অমর জীবন। তা ও কাল থেকে আমাদের বাড়ির অতিথি। তা ও নাকি স্বপ্ন দেখেছে যে ছোটকু নাকি বেঁচে আছে। তা ভালোই আছে। তা তুমি দাঁড়িয়ে কাঁপছো কেন মা? বসো বসো বসো, এখানে বসো। ঠাকুমা বাবার কথায় ভ্রুক্ষেপ না করে অমরের দিকে তাকিয়ে বললেন, তুমি 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 কে বাবা? ঠাকুমাকে দেখে অমর দাঁড়িয়ে উঠেছিল। এবার এগিয়ে এসে প্রণাম করে বলল, মা, আমার নাম অমর, আমিও আপনার এক ছেলে। গতকাল অমর কিন্তু বাবাকে প্রণাম করেনি। সাধারণ ভদ্রতা এবং বিনয় বজায় রেখে কথা বলেছিল বটে, কিন্তু ভক্তিতে গলে পড়ে আদিক্ষেতা করেনি। অথচ বাবা খুব রাশভারী এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। লোকে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পেত না। ঠাকুমাকে দেখে অমর প্রথমে উঠে দাঁড়ালো, তারপর পায়ে হাত দিয়ে প্রণাম করলো। কেন যেন তার এই আচরণ আমার খুব সুন্দর বলে মনে হলো। ঠাকুমা বললেন, তুমি জানতে পেরেছ ছোটকু বেঁচে আছে? হ্যাঁ, ভালো আছে তো? হ্যাঁ, বলো না বাবা। হ্যাঁ মা, ভালো আছে। তুমি তুমি কি করে জানলে? হ্যাঁ মা, আমি ঠকজোচ্চুর কিংবা ধর্মের ব্যবসাদার হলে বলতাম, বিশেষ ক্ষমতায় ডাকিনী যোগিনীকে বশ করে বা নানা রকম কঠিন প্রক্রিয়া করে জেনেছি। এবার আপনি এত টাকা দিন, তাহলে যাগযজ্ঞ করে সে ছেলে ফিরিয়ে আনবো। কিন্তু আপনাকে বাজে কথা বলবো না মা, ওসব কিছুই আমি জানি না। আমার একটা জন্মগত ক্ষমতা আছে, আমি স্বপ্নে অনেক কিছু দেখতে পাই। কাল রাত্রিরে এ বাড়িতে ঘুমিয়ে স্বপ্নে দেখলাম আপনার ছোট ছেলের কথা, তাই। সে সে কি ফিরবে না বাবা? না মা, আর কেন তো ফিরবেন? তিনি ভালোই আছেন মা, সন্ন্যাস গ্রহণ করে ঈশ্বরের আরাধনা করছেন। জানেন মা, হিন্দু ধর্মে বলে কোনো বংশের ছেলে সন্ন্যাসী হয়ে গেলে সেই বংশ পবিত্র হয়ে যায়। আনন্দ করুন মা, ছেলের গৌরবে আনন্দ করুন। ঠাকুমা অমরের মাথায় হাত দিয়ে বললেন, বাবা, যদি যদি আমার ছোটকু ভালো থাকে, শান্তি পেয়ে থাকে, তাহলে সে না পেরাই ভালো। তার সুখেই আমার সুখ। তুমি এইটুকু যে খবর দিলে, তার জন্যে ভগবান তোমার মঙ্গল করুন। তুমি আমাকে মা বলে ডাকলে, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, আশীর্বাদ করছি। এই সময় অমর হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড করল। সে বলল, মা, আপনি দেখবেন আপনার ছেলেকে? আমি দেখাতে পারি, কিন্তু কথা দিন তাকে ফিরে আসার জন্য আদেশ করবেন না। তাহলে হয়তো সে ফিরে আসবে। তার এতদিনের সাধনা নষ্ট হয়ে যাবে মা। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। কথা দিন মা। বাবা এগিয়ে এসে অমরকে বললেন, দেখো ভাই, এইটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাকে সরল মানুষ পেয়ে তুমি। ঠাকুমা বাধা দিয়ে বললেন, তুই থাম, তুই থাম। তারপর অমরের দিকে তাকিয়ে বললেন, আমি কথা দিলাম বাবা, আমাকে কি করতে হবে বল। কিচ্ছু না মা, আপনি এখানে বসুন, তাহলেই হবে। ঠাকুমা তখন নিজে মাটিতে বসতে বা উঠতে পারতেন না। মা আর মেজো কাকিমা তাকে ধরে আস্তে করে
ঠাকুর দালানের মেঝেতে বসিয়ে দিলেন। সামনে বসলো অমর। ঠাকুমার হাত আলতো করে ছুঁয়ে বলল, আমার দিকে তাকান মা, মন শান্ত করুন, একদম হালকা করে দিন, সোজা আমার চোখের দিকে দেখুন, একদম সোজা। কি বলবো ভায়া, তখন ভর সকাল, আমরা অতগুলো লোক দাঁড়িয়ে, আমাদের সামনেই ঠাকুমা ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন। মাথা হেলে পড়ল না, শরীর কাত হলো না, কেবল চোখ দুখানা আস্তে আস্তে বুজে এলো। সুন্দর সমাহিত মুখ, যেন ধ্যান করছেন। অমর এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। তারও দেহ নিস্পন্দ, সমস্ত শরীরে দৃঢ় একাগ্রতার ভঙ্গি। কত বছর আগেকার কথা, তবু এখনো সে দৃশ্য স্পষ্ট মনে আছে। সেই আমাদের চক মিলানো ঠাকুর দালান, বাবা কাকা মা কাকিমারা আর কর্মচারীর দল ভিড় করে দাঁড়িয়ে আছে। উঠোনে শীত সকালের সোনা রং রোদ্দুর এসে পড়েছে। সে উঠোনে কিসের যেন দানা খুঁটে খুঁটে খাচ্ছে গোলা পায়রার দল। অতগুলো লোক দাঁড়িয়ে, কিন্তু কেউ কথা বলছে না। দেখলাম ঠাকুমার মুখে সূক্ষ্ম একটা হাসি ফুটে উঠেছে। বাচ্চারা ঘুমিয়ে স্বপ্ন দেখলে ঠিক এমন করে হাসে। 2-4 মিনিট হাসিটা রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠাকুমা আবার শান্ত সমাহিত, বাহ্যিক কোনো আবেগ শূন্য। অমর মৃদু গলায় ডাকলো, মা, মা, এবার জাগুন, দেখা হয়েছে তো, এবার তাকান। আস্তে আস্তে ঠাকুমা চোখ খুললেন, যেন একটু অবাক হয়ে চারিদিকে তাকালেন। কোথায় রয়েছে বুঝতে না পারলে মানুষ যেমন ভাবে তাকায়, তারপর সামনে অমরকে দেখে তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। অমর বলল, হয়েছে তো মা? হ্যাঁ হয়েছে বাবা, হয়েছে। বাবা ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলেন, কি দেখলে মা? ছোটকুকে দেখতে পেলে? সে কথার উত্তর না দিয়ে ঠাকুমা বললেন, বৌমারা আমাকে ধরে তোলো, আমি ঘরে যাব, আমাকে ঘরে দিয়ে এসো। দুপা গিয়ে পিছন ফিরে তাকালেন ঠাকুমা। অমরের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললেন, আমি কিছুটা বুঝতে পেরেছি তুমি কে। আবার এসো মাঝে মাঝে। হ্যাঁ, আসবো মা, মাঝে মাঝে আসবো। ঠাকুমা চলে গেলে বাবা বললেন, আরে কি উৎপাত, আরে কি চাও তুমি? তুমি কে? অমর এবার মুখ তুলে বেশ ব্যক্তিত্ব মেশানো গলায় বলল, দেখুন, আমি একজন সাধারণ মানুষ, পথে ঘাটে ঘুরে বেড়াই। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আমি তো আপনার কাছে কিছু চাইনি, কেবল এক রাত্রিরের আশ্রয় ছাড়া। তাহলে মাকে তুমি কি দেখালে? মা তোমাকে কি বলে গেল বুঝলাম না, এর মানে কি? কিছুই না, উনি বুড়ো মানুষ, ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় ওর মনে দুঃখ রয়েছে। সে দুঃখ মা ছাড়া কেউ বোঝে না। ওকে যদি একটু আনন্দ আর স্বস্তি দিতে পেরে থাকি, তাতে ক্ষতি কি হয়েছে বলুন? না না, তা নয়, কিন্তু মাকে কেন হঠাৎ? মানে বলছি যে হঠাৎ নয়, কারণ আছে। বললে যদি রাগ না করেন তাহলে বলতে পারি। ঠিক আছে ঠিক আছে, বলো। রাগ করার মতো কথা নিশ্চয়ই বলবে না। হ্যাঁ,
আপনার মা আর বেশি দিন বাঁচবেন না। আরে সে কথা তো সবাই জানে, উনি বুড়ো হয়েছেন, 85 বছর বয়স। হ্যাঁ, এটা তুমি নতুন কথা কি বললে? আর যাই হোক, তাতেই বা কি? আজ পৌষ মাসের 3 তারিখ। এই ফাল্গুন মাসের 15ই শুক্ল ত্রয়োদশীর দিন সকালে উনি চলে যাবেন। ছেলের খবর জানতে পারলেন না, এই কষ্ট নিয়ে যেতেন, তাই ওকে একটু আনন্দ দিয়ে গেলাম। তুমি তো অদ্ভুত লোক। হ্যাঁ, আমার বাড়িতে অতিথি হয়ে আমারই মায়ের মৃত্যুর কথা বলছো। হ্যাঁ, জানো তোমাকে আমি ইচ্ছে করলে এই দেখুন, আপনি রাগ করবেন না বলে কথা দিয়েও রাগ করছেন। আপনাদের সবাইকে রেখে ভগবানের নাম করতে করতে মা পুণ্যবতীর মতো চলে যাবেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? দেহ ধারণ করলে একদিন ছেড়ে চলে যেতেই হয়, কেউ চিরজীবী না। আর আমার এই কথা যদি না ফলে তাহলে তো ভাবে প্রাণ ভরে আমাকে তখন গালাগাল দেবে। আর তুমি আমাকে দেখাতে পারো? আমি যদি ছোটকুকে দেখতে পাই তাহলে বিশ্বাস করি। পারো দেখাতে? দেখুন, আপনাকে বিশ্বাস করাবার কোনো দায় আমার নেই। আপনি আমাকে অবিশ্বাস করলে তাতে আমার কিছু এসে যাবে না। অকারণে শক্তির অপব্যয় করতে চাই না। তার মানে তোমার মধ্যে কোথাও ফাঁকি আছে, তুমি চালাকি করছো। আপনার মা কিন্তু তা মনে করেন না। আচ্ছা, একটা কাজ করা যাক। আপনার বংশের একটা হারানো জিনিসের সন্ধান আপনাকে দিয়ে যাই, তাহলে হয়তো আমাকে আর পুরোপুরি জোচ্ছর বলে মনে হবে না। কেমন? বাবা ধরা গলায় বললেন, কি জিনিস? 3-4 পুরুষ আগে আপনাদের বংশে একটা অষ্ট ধাতুর বিষ্ণু মূর্তি ছিল, জানেন কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। এইভাবে ধরো 3 বা 4 পুরুষ কেন, আরো বহু বছর আগে থেকে সে মূর্তি আমাদের গৃহদেবতা হিসাবে পুজো করা হতো। কিন্তু এই বর্গির হাঙ্গামার সময় সে মূর্তি আমার পূর্বপুরুষেরা কোথাও লুকিয়ে ফেলেন অথবা হারিয়ে যায়, মানে আর পাওয়া যায়নি আর কি। তা তুমি তুমি কি বলতে চাও? আমি জানতে পেরেছি সে মূর্তি কোথায় আছে। আপনার লোকদের কাউকে বলুন একটা শাবল নিয়ে আমার সঙ্গে আসতে, আর আপনারাও আসুন। ঠাকুর দালান থেকে নেমে দেউড়ির ভেতর দিয়ে অমর উঠোনে গিয়ে নামলো। তার পেছনে পেছনে বাড়ির সবাই মিছিল করে চললাম। অমর এমন ভাবে হাঁটছে যেন সে একেবারে নিশ্চিত ভাবে জানে কোথায় যেতে হবে। বাড়ির উত্তর ভিতের কোনায় এসে সে থামলো। গদাধর নামে আমাদের একজন কর্মচারীর হাতে ছিল শাবল। অমর তাকে বলল, এইখানটায়, হ্যাঁ এইখানটায় ভিত করো, এইখানটায়। গদাধর বাবার দিকে তাকালো। বাবা অমরকে বললেন, কতটা খুঁড়তে হবে? মাটি নয়, ওই দেয়ালের গা থেকে 3-4টে করে ইট খসাও, তাহলেই হবে। এই জায়গায়, এইখানটায়। সে কি কথা? ভিতরে ইট খসলে বাড়ির ক্ষতি হবে না? কিচ্ছু হবে না, কয়েকটা ইট মাত্র। কালই রাজমিস্ত্রি ডেকে গাঁথিয়ে নেবেন। কিন্তু এইখানটাতেই খুঁড়তে হবে কেন? কারণ এ বাড়ির উত্তরে উঁচু, আর এখানেই উত্তর ভিতের শেষ। এখানে শ্রী বিষ্ণু রয়েছেন বলে এদিকটা সময়ের সঙ্গে সঙ্গে মাটিতে বসে যায়নি। জানেন তো, যে জমির উপর বাড়ি তৈরি তার রকম অনুযায়ী 50, 100 কি 150 বছরে ভিত সামান্য কিছুটা বসে যায়। আপনাদের বাড়িতেও তাই হয়েছে, কেবল বিষ্ণুর অধিষ্ঠানের জন্য উত্তর দিক সামান্য উঁচু। তাছাড়া 42 হাত হলো না তো সদর দরজা থেকে 38 হাত মাত্র হলো, তাই এইখানেই নিশ্চয়ই থাকবে, নইলে আরো 4 হাত ওই দিকে হতো। বুঝলাম। বাবা আর যথেষ্ট রাগ করতে পারছেন না। ক্লান্ত গলায় তিনি বললেন, তুমি কি যে মাঝে মাঝে বলো তার কোনো মানে হয় না।
আরে কিসের চার হাত কম? ও একটা হিসেব, আপনাকে বোঝাতে পারবো না। শুরু করতে বলুন, নিন। ভিতে প্রথম শাবলের ঘা পড়তেই আমরা সবাই ঘন হয়ে ভিড় করে গদাধরকে ঘিরে দাঁড়ালাম। গদাধর আলতো করে গাঁথনির জোর আলগা করছে, আর আমরা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে আছি। 3 সারি ইট খসাতেই ভিতের ভেতরে একটা চতুষ্কোণ গহ্বর বেরিয়ে পড়ল। শাবল রেখে তার মধ্যে হাত গলিয়ে গদাধর বের করে আনলো অপূর্ব সুন্দর গঠনের এক দেব মূর্তি। এতদিন অবহেলায় পড়ে থেকেও তার ঔজ্জ্বল্য এতটুকুও নষ্ট হয়নি। প্রায় 1 হাত লম্বা বিগ্রহ, মাথায় ছত্র, মুখে হাসি। আগেই তো বলেছি আমি তখন খুব ছোট, শিল্পের রস পরিপূর্ণভাবে গ্রহণ করার বয়স তখনও হয়নি। তবু মূর্তিটা দেখা মাত্র মুগ্ধ হয়ে গিয়েছিলাম, মনে আছে। বাবা গদাধরের হাত থেকে মূর্তিটা নিয়ে 2 হাতে মাথায় ধরে বলতে লাগলেন, জয় জয় শ্রী বিষ্ণু দেবতা, জয় জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, ফিরেছেন ফিরেছেন। কাকারা তার সঙ্গে বলতে লাগলেন, জয় জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। কাকিমারা উলু দিয়ে উঠলেন। বাবা বিষ্ণু মূর্তি মাথায় করে বাড়ির মধ্যে নিয়ে চললেন। সেটা তখনকার মতো ঠাকুর ঘরে রাখার জন্য পাঠিয়ে দেওয়া হলো। মেয়েরাও ভিতরে চলে গেলেন। অমরের হাত ধরে বাবা বললেন, ভাই, তুমি আমাকে মার্জনা করো। জানি না তুমি কে, কোথা থেকে এসেছো, জানতেও চাই না। তোমার আশ্চর্য ক্ষমতার কথা আমি স্বীকার করলাম। যদি খারাপ ব্যবহার কিছু করে থাকি তা মনে রেখো না ভাই। সকলের অনুরোধেও অমর সেদিনটা আর থাকতে রাজি হলো না। বাবা শেষে বললেন, তাহলে কি এই ধরে নেব যে তুমি আমাকে মার্জনা করলে না? ছি ছি, ও কথা বলবেন না। আমি এইরকম ভবঘুরে ধরনের, এক জায়গায় 2 দিন থাকতে ভালো লাগে না। তবে এই একটা কথা বলে যাই, আপনাদের বংশ খুব পবিত্র এবং ঈশ্বরের আশীর্বাদ পুত বংশ। এক পুরুষ বাদ দিয়ে দিয়ে এই বংশে একজন করে সাধক জন্মগ্রহণ করবেন। আপনার ভাই তো সন্ন্যাসী হয়ে গিয়েছেন, এর পরের পুরুষে নয়, এখন যারা ছোট এই এদের কারো সন্তান অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মাবে, সংসারে থেকেও সংসারী হবে না। আপনি তার জন্ম বৃদ্ধ বয়সে দেখে যেতে পারবেন। তা কি করে বুঝবো সেকে? তার জন্মের সময় আকাশে এক আশ্চর্য নীল উল্কাপাত হবে, নীল রঙের আলোয় ভরে যাবে চারিদিক। এখন অবশ্যই তার দেরি আছে, তবে মনে রাখবেন কথাটা। আচ্ছা, চলি তাহলে। উঠোন পেরিয়ে সদর দরজা পেরিয়ে অমর চলে গেল। সঙ্গে সে একটা রহস্যের পরিবেশ নিয়ে এসেছিল। সে চলে যাওয়ার পরও সেটা কিন্তু থেকে গেল। 15ই ফাল্গুন সকাল থেকে বাড়ির সবাই ঠাকুরমার দিকে সতর্ক নজর রেখে বসে রইল। অমরের ভবিষ্যৎবাণী তাকে কেউ জানায়নি। তিনি ঘুম থেকে উঠে স্নান সেরে বাগানে ঘুরে ঘুরে ঠাকুর পুজোর জন্য ফুল তুললেন। তারপর পুজোয় বসলেন। পুজো হয়ে গেলে উপুর হয়ে গৃহদেবতাকে প্রণাম করলেন এবং আর উঠলেন না। প্রণামরত অবস্থাতেই তার মৃত্যু হলো। দাহ সেরে সন্ধেবেলা বাবা কাকারা বাইরের ঘরে এসে বসেছেন। পাড়ার লোকেরাও 1-2 করে আসছেন। এমন সময় মাধব চৌধুরী ঘরে ঢুকে বললেন, আন্নিক সেরে আমার আসতে একটু দেরি হয়ে গেল। তাহলে রামনাথ
এই বাইরে কে একজন তোমায় ডাকছে, আমাকে বললে গিয়ে বলুন আমি এসেছি। আমার নাম অমর, আসবার কথা ছিল আজ। তা কে হে লোকটা? এ গ্রামে দেখেছি বলে তো মনে হলো না। বাবা প্রায় লাফিয়ে উঠে বাইরে গেলেন। কেউ নেই, কেউ না, কেবল ঝিমঝিম করছে আসন্ন রাত্রির আবছা অন্ধকার। অমর বিষ্ণুমূর্তি খুঁজে দিয়ে গিয়েছিল। ঠাকুমার মৃত্যুর পর তার ভবিষ্যৎবাণী যে সত্যি সে কথা জানান দিয়ে গিয়েছিল, কিন্তু তার তৃতীয় ভবিষ্যৎবাণীটাও যে সত্যি সেটা বুঝতে পেরেছিলাম অনেক পরে। সে বলেছিল আমাদের বংশে একজন অদ্ভুত চরিত্রের উদাসীন সাধকের জন্ম হবে। সংসারী হয়েও সে বৈষয়িক হবে না। কবে, কোথায়, কার ঘরে তার জন্ম হবে সেটাই কেবল সে বলেনি, শুধু বলেছিল এই শিশুর জন্মের মুহূর্তে আশ্চর্য এক নীল উল্কাপাত হবে আকাশে, তাহলেই আমরা বুঝতে পারব। বহুদিন পরে, তখন ছোটবেলার এ কাহিনী প্রায় ভুলেই গিয়েছি। আমার তৃতীয় ছেলের জন্মের সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এক বিশাল নীল রঙের আলো ছড়ানো উল্কা ছুটে গেল। একজন দাই আঁতুর ঘর থেকে উঠোন পেরিয়ে গরম জল আনতে যাচ্ছিল ভেতর বাড়িতে। তার চিৎকারে সকলে উঠোনে বেরিয়ে এসে দৃশ্যটা দেখলাম। সচরাচর অতক্ষণ ধরে উল্কা জ্বলতে জ্বলতে অতটা আকাশ পার হয় না। সেই আলো মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার ছেলের জন্ম। তার নাম তারানাথ, তারানাথ চক্রবর্তী।